সো আজকে আমরা পাইথন শুরু করব এবং এই পাইথন শুরু করার আগে কয়েকটা বিষয় প্রথমে আমরা জেনে নিই, যেটা আমি গত ক্লাসে বা আমাদের যে ডেমো ক্লাসটা একটা ছিল প্রিভিয়াস একটা ভিডিও সেটা আমি দিয়েছিলাম। আনফরচুনেটলি হয়তো আপনারা অনেকেই সেই ভিডিওটা দেখেননি, সো ইটস ফাইন, নো প্রবলেম। এবং মাস্টার ক্লাস যেটা ছিল সেখানেও আমি কিছু বিষয় আলোচনা করেছিলাম যে পাইথনটা আসলে কী, পাইথনটা আমরা কেন ইউজ করছি, পাইথন ইউজ করার সুবিধা কী, ব্লা ব্লা অনেক কিছু আমি আলোচনা করেছি। সো যেহেতু ওই ক্লাসের মধ্যে আলোচনা করেছি, ওই ক্লাসের ভিডিওতে আপনারা এগুলো পেয়ে যাবেন। আজকে আমি প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে আমাদের পাইথন ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিস করার জন্য বা কাজ করার জন্য, অ্যানালাইসিস করার জন্য আমাদের একটা আইডিই প্রয়োজন। আইডিইর ফুল মিনিং কি? আইডিইর ফুল মিনিং হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ওকে, সো এই আইডি সম্পর্কে আমি লাস্ট ক্লাসে বলেছিলাম এবং এখানে কয়েক ধরনের আইডি আছে, যেমন স্পাইডার, তারপর পাইচার্ম, জুপিটার নোটবুক, গুগল কোল্যাব। তো আমি বেসিক্যালি হচ্ছে স্পাইডারটা ইউজ করি, কারণ স্পাইডারটা এটা নাম্বার ওয়ান হচ্ছে এটা ইউজার ফ্রেন্ডলি। যারা একদম বিগিনার তাদের জন্য এটা ইউজ করা খুব ইজি, এবং এইটা সচরাচর আমরা যে ধরনের সফটওয়্যার ইউজ করে থাকি সেই সফটওয়্যারের আদলেই এটা তৈরি করা হয়েছে। সো এখানে আপনি অনেক কমন ফিচার পাবেন এবং এখানে আপনি অনেক কিছু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও কাজ করতে পারবেন। জাস্ট কয়েকটা জায়গাতে আপনি ক্লিক করেই আপনার কোড রান করতে পারবেন। সো এই জন্য স্পাইডারটা সহজ বিগিনারদের জন্য। তবে আপনি যখন স্পাইডারের মোটামুটি কিছুটা সময় পার করার পরে যদি আপনি মনে করেন, আপনি চাইলেই সেখান থেকে পাইচার্ম অথবা আপনি গুগল কোল্যাব বা জুপিটার নোটবুকেও আপনি কনভার্ট হতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমি যে স্পাইডার ইউজ করব, স্পাইডারটা আমি ইনস্টল কিভাবে করব, ঠিক আছে? তা আমি এটা আপনাদেরকে ইনস্টল করার ওয়েটা বলে দিচ্ছি, আপনারা নিজেরা আপনাদের পিসিতে এবং ল্যাপটপে ইনস্টল করে ফেলবেন। ফার্স্ট অফ অল আমাদের যে জায়গায় যেতে হবে সেটা হচ্ছে নতুন একটা ট্যাব ওপেন করবেন এবং ওপেন করে আপনি এখানের মধ্যে গুগলে যাবেন। যাওয়ার পরে আপনি লিখবেন অ্যানাকন্ডা ডাউনলোড। সো অ্যানাকন্ডাটা কি? অ্যানাকন্ডা হচ্ছে এটা একটা কোম্পানি এবং ওরা বেসিক্যালি হচ্ছে ডেটা সায়েন্স রিলেটেড বিভিন্ন ধরনের টুলস এবং সফটওয়্যার প্রোভাইড করে থাকে, এবং এই সফটওয়্যারগুলো ফ্রি ভার্সন হিসেবে আমরা ইউজ করতে পারি। তবে কিছু জিনিস আছে যেগুলোর জন্য আমাদের আসলে ওই পেইড ভার্সনে যেতে হয়, বাট আপাতত আমাদের এখন প্রয়োজন নেই। তো আপনি যখন অ্যানাকন্ডা এই .com/ডাউনলোডে যাবেন, এখানে আপনি দেখবেন যে এখানে প্রোডাক্টস আছে, সলিউশন আছে, এগুলোতে আপাতত দেখার দরকার নেই। আমি যেটা করব সেটা হচ্ছে স্পাইডারটা ইনস্টল করব। সো আমরা যেটা করব যে ফার্স্ট অফ অল এটাকে ফ্রি ডাউনলোড করব। এখানের মধ্যে আপনি ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে, বা আপনি চাইলে এখানেও ক্লিক করতে পারেন, কয়েকটা জায়গাতে ডাউনলোডের অপশন দেওয়া আছে। এখন আপনি ক্লিক করলেন, ডাউনলোড শুরু হলো, ডাউনলোডটা কমপ্লিটও হলো। হওয়ার পরে আপনি যেটা করবেন, স্টার্ট বাটনে গিয়ে আপনি অ্যানাকন্ডা নেভিগেটর ওপেন করবেন। তো অ্যানাকন্ডা নেভিগেটরটা কি? যে অ্যানাকন্ডার যেই ধরনের ওরা সফটওয়্যার বা টুলসগুলো প্রোভাইড করে থাকে ওগুলো একটা 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 জায়গার মধ্যে, একটা কন্টেইনারের মধ্যে একটা জায়গাতে ওরা সব কিছু দিয়ে রাখছে। সো আমার যেটা দরকার সেটা আমি সেখান থেকে ডাউনলোড করে নিয়ে ফেলবো। তো এই যে এটা ওপেন হলো, দেখতে পাচ্ছেন তো নাকি অ্যানাকন্ডা নেভিগেটর? কারো প্রবলেম হচ্ছে দেখতে? সবাই দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। এখন অ্যানাকন্ডা নেভিগেটরটা যখন আপনি ওপেন করবেন, ওপেন করার পর দেখবেন যে ওদের এখানে ডেটা স্পেল, অ্যানাকন্ডা টুলবক্স, সিএমডি, জুপিটার ল্যাব, নোটবুক, তারপর কিউটি কনসোল, নিচে স্পাইডার, এডাব্লিউএস, ডেটা লোড, অনেক কিছু, মানে ডেটা সায়েন্স নিয়ে আইবিএম, ওয়াটসন, ওরাকল, অনেক কিছু এখানে আছে, আর স্টুডিও আছে। সো আমার যেটা দরকার সেটা আমি এখান থেকে ইনস্টল করে নিব। তো আপনি দেখবেন যে এখানে প্রত্যেকটার নিচে লঞ্চ এবং ইনস্টল লেখা আছে। ইনস্টল মানে হচ্ছে যে আপনার পিসি বা ল্যাপটপে কখনো এটা ইনস্টল করা হয় নাই বা এখন নাই এই মুহূর্তে। তো আপনি এখানে যখন প্রথমবার ওপেন করবেন তখন আপনি বলতে গেলে সবগুলাই এখানে ইনস্টল বাটন পাবেন। লঞ্চ বাটনটা কখন থাকবে? যখন আপনার অলরেডি ইনস্টল করা আছে। ওকে, যেমন আমার এখানের মধ্যে ওরাকল ইনস্টল করা আছে, এডাব্লিউএস, স্পাইডার ইনস্টল করা আছে, উপরেগুলো ইনস্টল করা আছে। এই জন্য কিন্তু আমাকে সরাসরি এখানে লঞ্চ দেখাচ্ছে। সিম্পল ব্যাপার, সিম্পল লজিক। সো এখান থেকে আপনি যেটা করবেন, ইনস্টলে ক্লিক করবেন, মানে আপনি এখানে এই যে স্পাইডার 5.4.3 এই ভার্সনটা এখানে ইনস্টল একটা বাটন থাকবে, ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি সি ড্রাইভে দেখাই দিবেন। সি ড্রাইভে সে অটোমেটিক্যালি যা যা ফাইল, যা জিনিসপত্র দরকার, কম্পোনেন্ট দরকার, সেই সি ড্রাইভের মধ্যে একটা ফোল্ডারের মধ্যে সব ইনস্টল করে নিয়ে আসবে। ইনস্টল করা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে দেন আপনি এটা ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পরে আপনি পিসিটা একবার বা ল্যাপটপ একবার রিস্টার্ট করবেন। এটা জাস্ট স্ট্যান্ডার্ড প্রসিডিউর, করতে পারেন নাও করতে পারেন, করে নিলে ভালো।
করার পরে এখন আপনি আবার যখন স্টার্ট বাটন যাবেন আপনি লিখবেন SPY, দেখবেন আপনি স্পাইডার এখানের মধ্যে অ্যাপটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখন যখন ক্লিক করবেন তখন আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। এখন এখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এখানে আমার অনেকগুলো বিভিন্ন প্রজেক্টের কাজ চলতেছে বা আমি কোডগুলো লিখতেছি এখানের মধ্যে। তো আপনি এরকম হুবহু ইন্টারফেস হয়তো নাও পেতে পারেন, কারণ এটা আমি কাস্টমাইজ করে রেডি করছি। এবং এই ইন্টারফেসে আপনি দেখেন যে 4টা জায়গা আছে এখানের মধ্যে, 4টা এরিয়া ভাগ করা আছে। তো ফার্স্ট অফ অল এখানে বাম পাশে যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি এখানে মূলত কোড লিখতেছি, এটা হচ্ছে আমার এডিটর। এবং এই এডিটরটা যে ফাইলের আন্ডারে, সেই ফাইলটা এখানে একটা মার্ক করা আছে। আপনি এখানে ক্লিক করি তাহলে এই ফাইলটা ওপেন হবে, দেখাবে। এখানে ক্লিক করলে এই ফাইলটা দেখাবে। সো আপনি চাইলে হচ্ছে এখানে মানে যখন আপনি নিউ দিবেন, এখানে উপরে দেখেন নিউ ফাইল আছে, ততবার এখানে নতুন করে একটা একটা করে কি হবে, ট্যাব ওপেন হবে এবং আপনি ওখানে লিখতে পারবেন। অ্যান্ড দেন আপনি আপনার সুবিধা মতো মানে সময়ে আপনি এটা আপনার পিসির যে কোনো জায়গায় সেভ করে রাখতে পারেন। ফাইলটা .py ফাইল হিসেবে থাকবে। তো এটা গেল আমাদের এডিটর এরিয়া। নিচে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কনসোল। দেখেন এখানে লেখা আছে কনসোল। কনসোলে বেসিক্যালি কি হয় যে আমরা যে প্রোগ্রামটা রান করব সেটা আউটকামটা এখানে কনসোল আসবে। আবার কনসোলে চাইলে হচ্ছে আমরা ছোটোখাটো কিছু কোডও লিখতে পারি। তো ইউজুয়ালি আমরা এডিটরে লিখি, আর এটা রান করার পরে আউটকামটা আমরা কনসোলে পাই। আমি যদি এখানে 2+2 দিই, আমাকে আউটপুট দিবে ইন 1 হচ্ছে এই ফাংশন, 2+2 আউটে 4 দেখাচ্ছে। এটা যে আমি এখানে দেখালাম আপনাকে, বাট মেইনলি আমরা মূলত এখান থেকে হচ্ছে আমরা কোডটা রান করি। এখন আমরা দেখি যে ডান পাশে কি আছে। ডান পাশে এই জায়গাটা ফাঁকা। এখানে দেখেন দুইটা জিনিস আছে, একটা হচ্ছে হেল্প, একটা হচ্ছে ভেরিয়েবল এক্সপ্লোরার। তো আমাদের দরকার হচ্ছে ভেরিয়েবল এক্সপ্লোরার। এখন ভেরিয়েবল এক্সপ্লোরারটা কি, যে আমরা আমাদের পাইথনে কোড করতে গেলে বিভিন্ন ধরনের ফাইল আমরা তৈরি করি, বিভিন্ন ধরনের ডেটা সেট নিয়ে আমরা কাজ করি, বিভিন্ন ভেরিয়েবল নিয়ে কাজ করি। সো সেইগুলো সব এখানে লিস্ট আকারে জমা হবে। এখানে নাম আকারে জমা থাকবে অ্যালফাবেটিক্যালি A to Z। টাইপ, কি টাইপের আমরা ডেটা নিয়ে কাজ করছি, সাইজ, ডেটাটা আসলে কতটুকু বড় বা ছোট, বা এটা টেবুলার ফর্মে যদি থাকে তাহলে রো কয়টা, কলাম কয়টা সেটা দেখাবে। আর ভ্যালু হিসেবে স্যাম্পল কিছু ভ্যালু দেখাবে আপনার বোঝার সুবিধার জন্য। তো আমরা ভেরিয়েবল এক্সপ্লোর থেকে যে কোনো সময় আমাদের ফাইলটা এখান থেকে আমরা অ্যাক্সেস করে দেখতে পারি। নিচে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এখানে দুইটা পার্ট, এটা অবশ্য একটা পার্ট হবে। এটা হচ্ছে প্লটস। প্লটস মানে হচ্ছে এই জায়গাতে আমরা পাইথনে যতগুলো ডেটা ভিজুয়ালাইজেশন রিলেটেড কাজ করব, বা যেই ফাংশনগুলো আমরা প্রোগ্রাম রান করব, যেটা যদি আমরা কোনো একটা গ্রাফ, চার্ট এগুলো ভিজুয়ালাইজ করব, সে সবগুলো এই প্লটে এরিয়াতের মধ্যে এসে জমা হবে এবং আপনাকে শো করবে। তো এই 4টা জিনিস দেখেন খুবই স্মুথ, এবং আমরা এটা উপরে নিচে করে রাখতে পারি, দেখতে পারি। এবং এই 4টা জিনিস আমাদের দরকার। সো যখন আপনারা প্রথমবার ইনস্টল করবেন তখন এই 4টা জিনিস এইভাবে হয়তো থাকবে না, না থাকার চান্সই বেশি। তাহলে কিভাবে এটাকে ঠিক করতে হবে? এটা ঠিক করার ওয়ে হচ্ছে, এখানে উপরে দেখবেন ভিউ নামে একটা, এই ট্যাবের মধ্যে এখানে ভিউ নামে একটা অপশন আছে, এখানে দেখবেন প্যানস। তো প্যান মানে হচ্ছে যে এই প্রত্যেকটা হচ্ছে এক একটা প্যান হিসেবে নামকরণ করা হয়েছে। তো আমার 4টা প্যান এই জায়গায় আছে। তা আপনি প্রথমে যেটা করবেন যে এখানে আপনি প্যানের নিচে দেখবেন যে আনলক একটা অপশন আছে। তার আগে প্যানে গিয়ে আপনার যেগুলো দরকার সেগুলো আপনি টিক চিহ্ন দিবেন। যেমন আমার এডিটর দরকার, কনসোল দরকার, ভেরিয়েবল এক্সপ্লোর দরকার, হেল্প এখন আপাতত দরকার নেই, বাট মাঝে মধ্যে আমি আপনাকে দেখাবো হেল্পের কাজ কি। প্লট দরকার, হিস্ট্রিটা আপাতত এখন দরকার নেই। তো যেগুলো যেগুলো দরকার সেগুলো আপনি টিক চিহ্ন দিবেন। দেওয়ার পরে আপনি এখানে গিয়ে দেখবেন এখানে আনলক অপশন আছে। আনলকে ক্লিক করলে এখন আপনি দেখবেন যে প্রত্যেকটার উপরে একটা করে এরকম হাতের বাটন বা হচ্ছে হাত একটা অপশন যাবে। এটার উপরে গেলে দেখবেন একটা আইকন আছে, এই আইকনের উপর গেলে মাউস গেলে হাতের অপশন আসে। এই হাতের অপশনটা দিয়ে বোঝাচ্ছে যে আপনি এটাকে চেপে ধরে, মানে মাউসের লেফট ক্লিকে চেপে ধরে ডানে বামে উপরে নিচে যেখানে মন চায় সেখানে আপনি এটা রাখতে পারেন। তো আমার ধরেন এখানের মধ্যে আমি চাইলে কনসোলটা টান দিয়ে ডান দিকে রাখতে পারি, এখানে রাখতে পারি, উপর রাখতে পারি, এখানে রাখতে পারি। হ্যাঁ, আবার এখানে এসে নিচে রাখতে পারি, যে এখানে ছেড়ে দিলাম, চলে আসলাম। আমি চাইলে হচ্ছে এই এডিটরটা এই বাম পাশে না রেখে ডান পাশে নিয়ে আসতে পারি। সো খুবই সহজ, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আমার যখন সাজানো হয়ে যাবে, যখন আমি সবগুলো সাজায় ফেলবো, আমি আবার সুন্দর মতো এখানে গিয়ে এটাকে লক করে দিব। এখন আপনি চেঞ্জ করতে পারবেন না, শুধুমাত্র এটাকে আপনি এই বারটাকে উপরে নিচে করতে পারবেন, হ্যাঁ, আর বামে ডানে করতে পারবেন, কিন্তু এটা আর জায়গা চেঞ্জ করবে না, লক হয়ে গেছে। এই পর্যন্ত কি আপনারা বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, না। বাকিরা সবাই বুঝছেন? আমাকে একটু রেসপন্স করবেন। আমি জি চাই যে জি ক্লাসের মধ্যে আপনারা রেসপন্স করেন। আমি কিছুক্ষণ পর পর আপনাদেরকে বিভিন্ন কোশ্চেন করব, বিভিন্ন জিনিস জিজ্ঞেস করব। হ্যাঁ,
তারপরে হচ্ছে ক্লাসে বুঝতেছেন কিনা, কোনো জায়গায় সমস্যা হচ্ছে কিনা, রাতে ভাত খাইছেন কিনা, অফিস কেমন যাচ্ছে। হ্যাঁ, মাঝে মধ্যে আমি এরকম কথাও বলবো, ঠিক আছে, জাস্ট কনভারসেশনাল ওয়েতে পুরো ক্লাসটা যেন ইন্টারেক্টিভ হয়। শুধুমাত্র আমি এখানের মধ্যে বক বক করে যাব না, আমি পাল্টা আপনাদেরকে কোশ্চেন করব। 2-3টা ক্লাস হওয়ার পরে তারপর আমি কিছু মৌখিক ভাইবা নিব, এবং সেটা হচ্ছে ক্লাস শুরুতে প্রথম 10 মিনিট আমি ভাইবা নিব যে বিগত 3টা ক্লাসে আপনি কি কি শিখছেন এটার উপরে। সো আমি আসলে এইভাবেই ক্লাস নিয়ে থাকি। একটা ইন্ট্রোডাকশন থাকে সবসময়, এবং ক্লাসের মধ্যে যদি আপনি ঠিকভাবে আনসার দিতে না পারেন, ভুল করেন, সেক্ষেত্রে মাঝে মধ্যে আমি একটু ঝাড়িও মারি। এবং আসলে এটা আমার নেচারের মধ্যে পড়ে গেছে, কিছু করার নেই, শিক্ষক মানুষ, স্টুডেন্টের বকাঝকা করতে করতে অভ্যাস হয়ে গেছে। আপনারা দেখে মাঝে মধ্যে একটু রাগটাক দেখাইতে পারি, কিছু মনে করবেন না। স্যার আমাকে কিন্তু সেপ্টেম্বর মাসটা একটু কনসিডার করতে হবে বলছিলাম আমি। হ্যাঁ, এক্সাম আসতো। জি জি, হ্যাঁ, মনে চাকরি মনে আছে বিপ্লব, মনে আছে, জি, সমস্যা নেই। চাকরি করে এসে আমি এখন ঢাকা আসলাম এখন নরসিংদী থেকে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, কাজে ওখানে থাকি। আমি বৃহস্পতিবার মনে চলে করছি আসি। যে আপনি হয়তো 10টা পর জয়েন করবেন। যাক, ভালো না হয়েছে আমি আপনি। চলে আসছি অন্য হইতে, যেমন হোক চলে আসছি, আচ্ছা, এসে জাস্ট শাওয়ারটা নিয়ে বসে গেছি। থ্যাংক ইউ সো মাচ। আপনার এরকম ডেডিকেশন আমি সবার কাছ থেকেই সিমিলার ওয়েতে চাচ্ছি আর কি। এবং আপনারা লাইভ ক্লাসে থাকবেন। আপনারা যদি মনে করেন যে ক্লাস তো হচ্ছেই, ক্লাসের প্রত্যেকটা তো আমার হ্যাঁ। রেকর্ড হচ্ছেই, হ্যাঁ পরে দেখে নিব, এটা কিন্তু কখনো হয় না করবেন না। পরে, এটা পরে হয় না এগুলো। পরে হয় না। দেখেন, রেকর্ড কোর্সের বিষয়টা কি, রেকর্ড কোর্স আপনি অনেক সময় দেখবেন যে বিভিন্ন জায়গায় রেকর্ড কোর্স সেল করে, এটার না অন্য যে কোনো কিছু, জি, এটারও হয়, অনেক বাট এটা আপনি জমে থাকে, আপনি জমে কখনো থাকে, হয় না, আপনি কখনো খুলে দেখবেন না, আপনার একটা আলসামি হয় না। তৈরি হয়ে যাবে। লাইভ ক্লাসে কি হয়, এই যে আপনার সাথে আমি কথা বলতেছি, ইন্টারাকশন করতেছি, আপনাকে আমি জিজ্ঞেস করতেছি, আপনার কাছ থেকে উত্তর নিচ্ছি, না পারলে বকাঝকা করতেছি, শেখাচ্ছি, এই যে ইন্টারাকশনটা যে 2 ঘন্টার মধ্যে আমি করাবো, এইটা আপনার অনেক বড় একটা বেনিফিট দিবে। দেখা যাবে যে জি, আপনার মানে 70% পড়া এখান থেকে হয়ে যাবে, বাকি 30% হয়। আপনার জি, নিজের প্র্যাকটিস। ওকে, সো আমি তাহলে আবার একটু চলে যাই এখানের মধ্যে। এই 4টা জিনিস আমরা যেহেতু বুঝলাম, এখন আপনি উপরের দিকে তাকায় দেখেন যে আমরা মাইক্রোসফট ওয়ার্ড বা পাওয়ার পয়েন্টে যে ধরনের অপশনগুলো দেখি, বাটনগুলো দেখি, এখানে কিন্তু সেম একই রকম টাইপের বাটন আছে। যেমন উপরে দেখেন, ফাইলে গেলে আপনি নতুন ফাইল ওপেন করতে পারবেন, অথবা পুরাতন ফাইল আপনার হার্ড ডিস্ক থেকে ওপেন করতে পারবেন। রিসেন্ট এখানে অনেকগুলো ফাইল আছে, মানে আপনি যেগুলো কাজ করবেন সেগুলো এখানে জমা থাকবে। যেমন আমার এখানে বিভিন্ন অন্যান্য ব্যাচের ক্লাস চলতেছে, হ্যাঁ, ওগুলার বা আমার বিভিন্ন প্রজেক্টের কাজ চলে, এগুলো এখানের মধ্যে আছে। আপনি সেভ করতে পারবেন, হ্যাঁ, আপনি আপনার পিসি যে কোনো জায়গায় সেভ করতে পারবেন, হ্যাঁ, ক্লোজ করবেন। প্রিন্ট প্রিন্ট অপশন আছে, মানে এটা আপনি এটা জেপিজি ফরম্যাটে বা সরি এটা হচ্ছে আপনার চাইলে হচ্ছে আপনার এডিটরকে, আমি এডিটর যেই অংশটুকু থাকবে কোডটা, এটাকে আপনি আলাদাভাবে হচ্ছে প্রিন্টও করতে পারবেন। অনেক অপশনই আছে। এডিটের মধ্যে কাট কপি পেস্ট, যেটা আমরা সবাই জানি, আনডু অপশন আছে। সার্চে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইনফরমেশন বা বিভিন্ন ওয়ার্ড বা বিভিন্ন ভেরিয়েবল খুঁজে বের করতে পারবো। সোর্স, এটা আপাতত দরকার নেই। আমরা রানে যদি যাই, এখানে আপনি দেখবেন যে কয়েকটা রান অপশন আছে। রান মানে আপনি প্রোগ্রামটা রান করবেন। তো এখন যারা কিনা হচ্ছে মনে করেন আপনারা এখানের মধ্যে এর আগে যদি ভিএস কোড ইউজ করে থাকেন, অথবা আমার এখানে স্টুডেন্টরা যারা আছে, যারা কিনা ক্লাসের মধ্যে আমি হচ্ছে ইয়াতে, মানে আপনারা প্র্যাকটিস করছেন, কিসে যেন আপনারা করছেন, আরে ভুলে গেলাম, কে আছে এখানের মধ্যে, তামান্না রহমান, আমরা যেন ক্লাসে কোনটা দিয়ে করছিলাম, সি কোড, ইমতিয়াজ, কোড ব্লকসে করছি তাই না, আবার হচ্ছে প্রোগ্রামিজে করছি। কোড ব্লকস করছিলাম স্যার, কোড ব্লকসে। সো এখানেও যেমন কোড ব্লক, যেমন এটা একটা সফটওয়্যার ভার্সন, এটাও কেমনি একটা সফটওয়্যার ভার্সন, এখানে আমরা সব কোডগুলো করব। তো এখানে রানের কয়েকটা অপশন আছে। একটা দেখবেন যে এখানে একটা প্লে বাটন আছে। এই রান মানে হচ্ছে যে আপনার এই পুরো ফাইলটা, যে ফাইলটার আপনি উপর থেকে নিচ পর্যন্ত যতগুলো কোড দেখেন, আমার এখানের মধ্যে 200-300 অনেকগুলো কোড, একটা প্রজেক্টের কোড 279 পর্যন্ত এখানে গিয়ে গেছে। তো এখানে যদি আমি এই গ্রিন কালারের যে প্লে বাটনটা ক্লিক করি, তাহলে পুরোটা একবার রান হবে। আমি যদি এখানের মধ্যে ডান পাশেটা দেখি, সেটা হচ্ছে রান সেল। সেল মানে কি, আমরা চাইলে আমাদের কোডটাকে, পুরো কোডটাকে একবারে না দিয়ে, একবার রান না করে পার্ট বাই পার্ট রান করতে পারি। তো সেলটা কিভাবে করা হয়, সেলটাকে ইউজ করা হয় এরকমভাবে একটা, আমি এটাকে একটু বড় করি আপনাদের দেখতে সুবিধা হবে। এখন দেখেন, এই যে আমি যদি এখানে একটা হ্যাশ অ্যান্ড 2টা পার্সেন্টেজ দিই, সাথে সাথে একটা লাইন তৈরি হবে, উপর এবং নিচের অংশটুকু সেপারেট হবে। আমি যদি এখন নিচে এখানে মাউস ক্লিক করি, আপনি দেখবেন যে এই অংশটুকু একটু অ্যাশ কালার, এই অংশটুকু হোয়াইট দেখাচ্ছে। আমি এখানে ক্লিক করি, এই অংশটুকু তখন আবার অ্যাশ কালার, এটা হোয়াইট হবে। যেখানে মাউসটা থাকবে ওই সেলের অংশটুকুই রান হবে যদি আমি এখানে ক্লিক করি।
এরপরটা হচ্ছে রান সেল, মানে হচ্ছে এই সেলটা রান করলাম, আবার পরের সেলে অটোমেটিক্যালি সে চলে যাবে, রান হওয়ার জন্য রেডি হবে। আরেকটা দেখবেন এখানের মধ্যে ওই মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা লিখি তখন মাঝখানে যেই আই বাটনটা বিপ বিপ করে, যেরকম একটা আই বাটন আছে, এই অংশটা মানে হচ্ছে যে আমরা চাইলে নির্দিষ্ট একটা লাইন, এই লাইনটা রান করতে পারি, অথবা আমি চাইলে এই পুরো অংশটা এইভাবে মাউস দিয়ে টেনে তারপর রান করতে পারি। এক্ষেত্রে আমরা এই আই বাটনটা ইউজ করে থাকি। তো এই 3-4টাই হচ্ছে আমরা আমাদের কাজের সুবিধার জন্য ইউজ করি, বাকিগুলো আপাতত এখন দরকার নেই। ডিবাগ কনসোল এখন আপনাদের বুঝতে হবে না। টুলসে গেলে আমরা এখানে প্রিফারেন্সে যদি যাই, হ্যাঁ বলেন। ভাইয়া এই হ্যাশ এন্ড এন পার্সেন্ট এটা কোথায় দিতে হবে? এটা আপনি যে কোনো জায়গায় দিলে যে কোনো হবে? জায়গায় দিলেই সাথে সাথে একটা লাইন তৈরি হবে অটোমেটিক্যালি। যেমন আমি আপনাকে, বিগিন অফ দ্য কোড দিতে পারবো আর কি একদম হ্যাঁ হ্যাঁ ফার্স্টে। হ্যাঁ হ্যাঁ আপনি শুরুতে দিতে পারেন, মাঝখানে যে কোনো জায়গায় দিতে পারেন, আমি একটু পরে দেখাচ্ছি। ওকে, সো প্রিফারেন্সে ক্লিক করলে এখানে এতগুলো অপশন আপনার দেখার দরকার নেই, এগুলো আপনি এখন বুঝবেন না, আর কোনো জায়গায় একটু উল্টাপাল্টা হলে আবার ঝামেলা হবে। জাস্ট আপনি চাইলে হচ্ছে আপনার যে অ্যাপিয়ারেন্সটা, মানে আমি এখানের মধ্যে যে কোড লিখতেছি এই অংশটা কিন্তু সাদা, আপনি চাইলে এটা হচ্ছে এখানের মধ্যে এই যে সিনট্যাক্সে হাইলাইটিং থিম, আপনি আপনার থিম চেঞ্জ করতে পারবেন। এখন আমি নোটপ্যাড প্লাস প্লাস থিমে আছি, মানে এই থিমে এটা শো করবে। আমি যদি চাই তাহলে এটা হচ্ছে সাপোজ মিনিমাল আমি একটু ব্ল্যাকের দিকে যদি যাই, অবলিভিয়ন এরকম একটা আমার থিম চলে আসবে, বা আমি যদি হচ্ছে মনোকাই এরকম একটা থিমে চলে আসবে। সো আপনি আপনার সুবিধা মতো এই ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট বা ব্ল্যাকে রাখতে পারেন। আমি অবশ্য হোয়াইটই রাখি, কারণ ক্লাস যেহেতু নিতে হয়, ব্ল্যাকে হলে অনেকের জন্য সমস্যা হয়, অনেকে ফোন দিয়ে জয়েন করে, তো আমি যেটা হোয়াইটই রাখি। আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, আপনি আপনার টেক্সটের যেই আপনার যে কোডের যে ফন্ট, সেই ফন্ট এবং সাইজও চেঞ্জ করতে পারবেন। আমি অবশ্যই এটা স্ট্যান্ডার্ডই রাখি আর কি। বাকিগুলো আপাতত এখন দেখার দরকার নেই, ক্যান্সেল করে দিচ্ছি। ওকে, সো আমি আমাদের আজকের যেই কোডটা সেটা হচ্ছে আমাদের পাইথন বেসিক, পাইথন বেসিক। এতগুলো ফাইল ওপেন আছে এখানের মধ্যে। আচ্ছা, আমরা এখান থেকে আজকে শুরু করব, ঠিক আছে? তো আমি ফাইলটা দিয়ে দিব, আমি মনে হয় দিয়েছি। আপনারা যারা গুগল ক্লাসরুমে এনরোল করছেন, আপনাদেরকে ইমেলে একটা আপনাদেরকে ইমেল করা হয়েছে, ইমেলে 2টা লিঙ্ক আছে, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপের গ্রুপের, যেটা আমাদের 2511, ওইখানে অলরেডি আপনারা আছেন আমি যতটুকু জানি, আর আরেকটা হচ্ছে গুগল ক্লাসরুমে। সো গুগল ক্লাসরুমের যে লিঙ্কটা, এইটা হচ্ছে সে গুগল ক্লাসরুম। সো এখানে যেটা আছে যে আমাদের সবগুলো ব্যাচ দেখেন, এখানে আমাদের সিরিয়ালি 2025-এর ব্যাচ, 24-এর ব্যাচ, এটা হচ্ছে 23-এর ব্যাচ, এরকমভাবে সব আছে। সো পাইথনে এখানের মধ্যে আপনি যখন ঢোকার পর ক্লাস ওয়ার্কে গেলে আপনি দেখবেন যে এই গত 2টা ক্লাস, মানে আমাদের ওরিয়েন্টেশন সেশন আর হচ্ছে ক্লাস 00 নাম রাখছি, কারণ এটা প্রিভিয়াস ক্লাসের একটা ভিডিও। আর আজকের ক্লাসের পরে ক্লাস 1 এই জায়গাতে এটা আমি আপলোড করে দিব। এখানে আপনি ক্লাসের মেটেরিয়াল পাবেন। আমি পাইথনে কিছু বই আপনাদেরকে দিয়ে রাখছি, এখানে এটা ওপেন ড্রাইভ, জাস্ট ক্লিক করে আপনি এখানে ক্লিক করলে এইভাবে বইগুলো আসবে, আপনি এই বইগুলো হচ্ছে করবেন। আমি আপনাদের ক্লাসের মধ্যে বলে দিব যে আপনি কোন কোন বইগুলো ফলো করবেন বা কীভাবে ফলো করবেন। আজকে আমি বলতেছি না, বাট মোটামুটি মাঝারি মানে কি বলে এটাকে, যে অর্ধেক ক্লাস হওয়ার পরে যখন আমরা প্রজেক্টে হাত দিব, তখন আমি আপনাদেরকে বলবো যে আপনার প্র্যাকটিসটা কোন জায়গা থেকে করবেন। যাদের বই পড়ার অভ্যাস আছে তাদের জন্য এটা খুব ভালো, কিন্তু যদি বই পড়ার অভ্যাস না থাকে তাহলে আসলে কিছু করার নেই, আপনাদেরকে নর্মালভাবে শিখতে হবে। কিছু পিডিএফ ফাইল এটা আমি এখনও দিই নেই, এটা আমি দিব, নোট এবং পিডিএফ ফাইল দিব। ডেটা সেটও আমি এখনও দিই নেই, ক্লাসের কোডও আমি এখনও দিই নেই। সো আমি এটা আস্তে আস্তে একটা একটা করে দেওয়া শুরু করব। কুইজ আমি এখানের মধ্যে শুধুমাত্র ব্ল্যাঙ্ক হিসেবে রেখে দিচ্ছি, কুইজ আমি এখনও দিই নেই। আমি এখানে কুইজগুলো মানে হচ্ছে যে কুইজ মনে হচ্ছে এখানে আপডেট করা আছে, বাট এখন আপাতত দেওয়ার দরকার নেই। আমি এটার কুইজের ডেট এবং লিঙ্ক এগুলো আমি কাল পরশু আমি দেব। আর অ্যাসাইনমেন্ট 3টা আমি আপনাদেরকে এখানে জাস্ট বক্স ক্রিয়েট করছি, ওকে, বাট এটা আমি আপনাদেরকে যখন 1-2টা ক্লাস হবে তখন আমি আস্তে আস্তে দেওয়া শুরু করব। সো সবই এখানের মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ, তো যে কোনো ধরনের কোনো ফাইল রিলেটেড কোনো ইস্যু হলে আপনি আমাকে যোগাযোগ করে আমার সাথে কথা বলবেন, বা গুগল ক্লাসরুমে যদি কোনো জায়গায় অ্যাক্সেস করতে প্রবলেম হয় তাহলে আমাকে বলবেন। আর ভিডিও অ্যাক্সেসের ক্ষেত্রে যেটা হয় যে ভিডিওগুলো গত 2টা ক্লাসের ভিডিও এবং আজকের ভিডিও, ইভেন আগামী বুধবারের ভিডিওটা ওপেন থাকবে, ওপেন ফর অল, সবাই জয়েন করতে পারবে, এবং ওই ভিডিওটা ইউটিউবে আমরা পাবলিক রাখবো। সো আপনারা যে কেউ ওই ভিডিওটা দেখতে পারবেন। তবে যখন আমাদের এনরোলমেন্ট ক্লোজ হয়ে যাবে তারপরে
আমাদের ভিডিওগুলো তখন আর পাবলিক থাকবে না, তখন প্রাইভেট ভিডিও হবে এবং আপনারা আমাদের এখানে যেই ইমেল অ্যাড্রেস দিয়ে এনরোল করেছেন সেই ইমেল অ্যাড্রেসটা আমরা ওই ইউটিউবের প্রাইভেট ভিডিওতে অ্যাটাচ করে দিব। আপনি ওই ইমেল অ্যাড্রেস দিয়েই কেবলমাত্র ইউটিউবে লগ ইন করেই ভিডিও দেখতে পাবেন, এছাড়া দেখতে পাবেন না। আপনি ছাড়া এই ইমেল অ্যাড্রেস দিয়ে অন্য কেউ, আপনার ইমেল অ্যাড্রেস ছাড়া অন্য কেউ এটা অ্যাক্সেস করতে পারবে না। ওকে, আর আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, যারা এখানের মধ্যে আমাদের ডেপুটিদের এখানে স্টুডেন্ট আছে, স্টুডেন্ট আইডি না দিয়ে বরঞ্চ তোমরা হচ্ছে জিমেলটা দিবা, কারণ ইউনিভার্সিটি স্টুডেন্ট ডোমেইনের আইডি ইউটিউবে কাজ করে না। সো যারা ফর্ম ফিল আপ করার সময় দাও নাই সমস্যা নাই, বাট যখন আমাদের এনরোলমেন্ট শেষ হয়ে যাবে তখন আমরা খুঁজে খুঁজে দেখবো যে কার কার হচ্ছে জিমেল নাই, না থাকলে আপনাকে বলবো, আমি না হলেও আমাদের টিম থেকে আপনাকে জানাবে জিমেলটা প্রোভাইড করার জন্য। তো বেটার হয় এখনই হচ্ছে ওই ফর্মটা ফিল আপ করার সময় জিমেলটা দিয়ে রাখবেন। সো এই গেল হচ্ছে আমাদের ইন্টারফেসের বিষয়। এখন আমরা যেটা শুরু করব আজকে ইন্ট্রোডাকশন টু পাইথন, আজকে আমরা প্রথমে শুরু করব ডেটা টাইপ দিয়ে। তো আমরা তো মূলত ডেটা সায়েন্সেই শিখতেছি, তাই না? ডেটা সায়েন্স আমরা এখানের মধ্যে শেখার জন্যই আমরা পাইথন শিখতে আসছি। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা যদি পাইথন শিখতে চাই তাহলে এই পাইথনে কি কি ধরনের ডেটা নিয়ে আমাদের কাজ করতে হয়। ওকে, সো এটা আমাদের প্রথমে জানতে হবে। ইউজুয়ালি আমাদের ডেটা থাকে দুই ধরনের, একটা হচ্ছে ফিক্সড আর একটা হচ্ছে ভেরিয়েবল। তো ফিক্সড ডেটা মানে হচ্ছে ফিক্সড ডেটা, এটা আসলে চেঞ্জ হয় না। আর ভেরিয়েবল মানে হচ্ছে যে ডেটাটা বা যে ভ্যালুগুলো সময়ের সাথে সাথে আপডেট হয়, চেঞ্জ হয়। যেমন ধরেন আমি যদি বলি যে এইজ নামে আমার একটা কলাম আছে, তাহলে এই কলামের মধ্যে যতগুলো ভ্যালু আছে এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্সনের ভ্যালু, তাদের বয়স। তো এগুলো হচ্ছে এক একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলের ভ্যালুগুলো ওভার দ্য টাইম আপডেট হয়, চেঞ্জ হয়। বা আমি যদি বলি যে কারো স্যালারি, তাহলে স্যালারি কলামে যেই ভ্যালু থাকবে সেটা হচ্ছে তার টাকার অ্যামাউন্ট। এই টাকার অ্যামাউন্টটাও প্রত্যেকের জন্য আলাদা আলাদা, ইন্ডিভিজুয়াল। তো এটা একটা ভেরিয়েবল। তো তাহলে আমাদের এই ভেরিয়েবলটা যখন আমরা নিয়ে কাজ করব, এই ভেরিয়েবলটার মধ্যে আমাদের মূলত এই পাইথনে আমরা তিন ধরনের ডেটা আমরা এখানের মধ্যে রাখি। তো একটা হচ্ছে আমাদের ইন্টিজার ডেটা। তো ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, আমরা সবাই জানি পূর্ণ সংখ্যা 1 2 3 4 1 2 3 4, ডাবল ডিজিট, সিঙ্গেল ডিজিট, প্লাস এবং মাইনাস যাই নিয়ে রাখেন, পূর্ণ সংখ্যা ইন্টিজার। একটা হচ্ছে ফ্লোট। তো ফ্লোট মানে হচ্ছে এটা ফ্র্যাকশনাল ভ্যালু। যারা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে বা সিএসসি বা হচ্ছে প্রোগ্রামিং সম্পর্কে আগে থেকে আইডিয়া আছে, তারা জানেন যে আসলে ফ্লোট মানে বোঝানো হয় যে এটা একটা ফ্র্যাকশনাল ভ্যালু। তো ফ্র্যাকশনাল ভ্যালুগুলো কী কী? দশমিক সংক্রান্ত যে ভ্যালু থাকবে সেটা হচ্ছে ফ্র্যাকশনাল ভ্যালু। লাইক আমি যদি বলি যে 10.51, দশমিকের পরে দুটো ঘর আছে, এর মানে এটা হচ্ছে একটা ফ্লোট ভ্যালু। আর একটা হচ্ছে অবজেক্ট টাইপ। অবজেক্ট মানে কি? অবজেক্ট হচ্ছে যেটা হচ্ছে স্ট্রিং। এখন আপনারা যদি বলেন যে ভাই অবজেক্টও বুঝি না, স্ট্রিংও বুঝি না, তাহলে আমি একটু সহজ করে বলি যে যদি আমরা অনেক সময় দেখা যায় যে কিছু ওয়ার্ড অথবা কোনো একটা ফ্রেজ অথবা আমরা আলফা নিউমেরিক ভ্যালু অনেক সময় আমাদের এগুলো নিয়ে কাজ করতে হয়। যেমন ধরেন গাড়ির লাইসেন্স প্লেট, ওখানে নাম্বারও আছে আবার ডিজিটও আছে, সরি লেটারও আছে। সো একটা সিঙ্গেল লেটার অথবা একটা আলফা নিউমেরিক ভ্যালু, কোনো একটা শব্দ, এটা মিনিংফুল হইতে পারে, নাও হইতে পারে, কোনো একটা ফ্রেজ, কোনো একটা সেন্টেন্সের অংশ, এগুলোকে আমরা বলছি হচ্ছে স্ট্রিং। প্রোগ্রামের ভাষায় এটা বলা হয় স্ট্রিং, আমরা পাইথন এটাকে অবজেক্ট হিসেবে ডিফাইন করি। সো এই তিন ধরনের ডেটাই আসলে আমাদেরকে ঘুরে ফিরে কাজ করতে হয়। এই পর্যন্ত থেকে আপনারা ক্লিয়ার? জি স্যার। ওকে, আমি কিন্তু নেক্সট ক্লাসে জিজ্ঞেস করব, হ্যাঁ, যে কোনটা কী জিনিস, এক্সাম্পল দিতে হবে। তো এখন আমরা প্রথমে আসি যে একটা ভেরিয়েবলকে আমরা আসলে কীভাবে অ্যাসাইন করব। তো ইউজুয়ালি পাইথনে যেহেতু আমরা কোড লিখতেছি এবং এটা খুবই ইজি, খুবই হ্যান্ডি বলা চলে, যে কোনো একটা ভেরিয়েবলের নাম লিখতে হয়, ভেরিয়েবল নেম জাস্ট ইকুয়াল টু দিয়ে ওই ভেরিয়েবলের একটা ভ্যালু আমরা অ্যাসাইন করি, সিম্পল হিসাব। এখন এই ভেরিয়েবলের নামটা একটা সিঙ্গেল সিলেবলে হইতে হয়, মানে কোনো ধরনের কোনো গ্যাপ থাকা যাবে না। আমি যদি বলি যে লাইক মাই নেম, তাহলে কিন্তু এটা নিবে না, আমাকে এটা মাই আন্ডারস্কোর নেম একটা সিলেবলের মধ্যে বা একটা ইয়ার মধ্যে রাখতে হবে, এন্টিটির মধ্যে রাখতে হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমরা এইভাবে নাম লিখি, ইকুয়াল টু দিয়ে ওইটাকে অ্যাসাইন করি। তো আমরা একটু এক্সাম্পল দেখি। ধরেন আমি বললাম এ ইকুয়াল টু দিয়ে আমি বললাম 10, তাহলে এটা একটা ইন্টিজার। আমি যদি এই লাইনটা রান করি এখানের মধ্যে, দেখেন
এখানে রান করার সাথে সাথে একটা ঘটনা ঘটছে, সেটা কি, এই যে ডান পাশে ভেরিয়েবল এক্সপ্লোরে এ চলে আসছে, এটা কি টাইপ, আইএনটি, ইন্টিজার টাইপ। এখানে সাইজ মানে কি, কয়টা ভ্যালু আছে, একটা ভ্যালু, সেটা কি 10। তাহলে খুব সহজেই কিন্তু আমি এখানে ভেরিয়েবল এক্সপ্লোরে রান করার সাথে সাথে এখানে আপডেট হয়ে যাবে। আবার সেম কাজটা নিচে হয়েছে, এখানের মধ্যে অলরেডি সেটাকে অ্যাসাইন করে ফেলছে। তো রান করার আগ পর্যন্ত কিন্তু এটা জাস্ট একটা মানে মানে কোনো হাবিজাবি একটা জাস্ট ভ্যালু, হ্যাঁ, বা এটার কোনো মিনিং থাকবে না। বাট রান করার পরে এইটা আসলে মিনিংফুল হবে, যে এই একটা ভেরিয়েবল, এটা ইন্টিজার টাইপ, এটা একটা ভ্যালু, তার ভ্যালু 10। তাহলে এটার মানে হচ্ছে আমরা এ কে অ্যাসাইন করছি 10-এর মধ্যে, 10 দিয়ে অ্যাসাইন করছি। সেকেন্ড যদি বলি বি ইকুয়াল টু 10.05, আমি এটাকে বলছি এটা হচ্ছে ফ্লোট, আমি রান করি, সাথে সাথে আসছে বি ফ্লোট, একটা ভ্যালু 10.05। দেখছেন খুবই ইজি, অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতন ওই কমা, দাড়ি, সেমিকোলন, ওগুলো কোনো ঝামেলা নাই। এবং ওভার দ্য টাইম আমি আপনাদেরকে একদম সিম্পলভাবে একদম ভেঙে ভেঙে জিনিসগুলো আপনাকে দেখাবো। সো আপনার আই থিঙ্ক আমার সাথে 1 মাস 1.5 মাস যদি একটু লেগে থাকেন, আপনি পাইথনে বস হয়ে যাবেন। এরপর আছে যেটা হচ্ছে একটা স্ট্রিং। তো স্ট্রিংটা যখন আমরা লিখি তখন আমরা একটা ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন ইউজ করি। যেমন গোলাম ফারুক নামে একজন ভদ্রলোক, আমি তার নামটা সিতে রাখবো। তো যখন আমরা এখানের মধ্যে একটা নাম লিখি, এটা পাইথনকে বোঝানোর জন্য শুরুতে এবং শেষে একটা সিঙ্গেল কোট অথবা ডাবল কোট, যে কোনোটা আপনি ইউজ করতে পারেন। সো যখন কোনো একটা নাম থাকবে, মানে আমি আমার নাম লিখলাম সাকিব, এই নামটা যদি পাইথনকে বুঝাইতে হয় আমি এখানের মধ্যে একটা ডাবল কোট দিব, অথবা আমি সিঙ্গেল কোট দিতে পারি। কিন্তু আপনি কখনো শুরুতে ডাবল কোট লাস্টে সিঙ্গেল কোট এরকম করতে যান না, তাহলে কিন্তু এরর হবে। তা আমি যদি রান করি, দেখেন এখানে সি আসছে, স্ট্রিং 11। আচ্ছা, এই 11 মানে কি, 11 মানে হচ্ছে এখানে 11টা লেটার আছে। তো একটা জিনিস খেয়াল করে দেখেন, গোলাম 5 অক্ষরের, ফারুক 5 অক্ষরের, তাহলে 11 কেন বলতেছে, কেউ বলতে পারবেন? হ্যাঁ, ওই স্পেস আছে একটা মাঝখানে, স্পেস, ওইটাকে সে কাউন্ট করছে, ভেরি গুড। তো পাইথনে এই জিনিসটা হচ্ছে প্রত্যেকটা পজিশনকে সে কাউন্ট করে। এবং এই জিনিসটা বলার সাথে সাথে আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলে রাখি, যেটা এই মুহূর্তে মনে পড়লো, সেটা হচ্ছে যে পাইথন অলওয়েজ তার যেই ইন্ডেক্সিং 0 থেকে শুরু করে। হ্যাঁ, অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও কিন্তু সেম কাজটাই করে, বা অ্যারেতে কিন্তু সেম কাজটাই করে। 0, 1, 2, আমরা যেটা 1, 2 দিয়ে কাউন্ট করি, পাইথন এটা 0 থেকে কাউন্ট করে, 0 পজিশন, 1 পজিশন, 2 পজিশন। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যেহেতু এখানের মধ্যে 3 ধরনের ভ্যালু আছে, ইন্টিজার আছে, ফ্লোট আছে, অবজেক্ট বা স্ট্রিং আছে, আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে নামকরণ করব না। ফ্রম দিস ক্লাস টু একদম টিল দ্য লাস্ট ক্লাস আমি এদেরকে আইটেম হিসেবে চিহ্নিত করব। তার মানে এগুলো প্রত্যেকটা হচ্ছে আইটেম। এই আইটেমের মধ্যে এটাকে আমরা ইন্টিজারগুলোকেও আইটেম বলবো, আমরা ফ্লোটকেও আইটেম বলবো, আমরা স্ট্রিংকেও আইটেম বলবো। সেটা মনে রাখবেন, আমি এখন থেকে আইটেম শব্দটা উচ্চারণ করবো। সো এখন থেকে এটা হ্যাবিচুয়াল হওয়া শুরু করেন। এবং আরেকটা মনে রাখবেন যে ইন্ডেক্সিং অলওয়েজ 0 থেকে শুরু হয়। ওকে, তো এখন আমি আরেকটা জিনিস এটা হচ্ছে লিস্ট। আচ্ছা, লিস্ট, ডিকশনারি এবং টুপল, এই 3টা সম্পর্কে আমরা বলি। আমরা যখন ডেটাকে সাজাই, ডেটাকে যখন আমরা অ্যারেঞ্জ করি, আমাকে তো ডেটা নিয়ে কাজ করতে গেলে প্রথমে ডাটাকে সাজাতে হয়, তাই না? এটা তো আমার জন্য প্রথম কাজ। এখন ডেটাকে যখন আমরা অ্যারেঞ্জ করি, আমাদের ডেটাটা 2 রকমভাবে থাকে। একটা হচ্ছে আনস্ট্রাকচার্ড, আর একটা হচ্ছে স্ট্রাকচার্ড। ওকে, আনস্ট্রাকচারটা থাকে হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে লিস্ট, একটা হচ্ছে ডিকশনারি, সংক্ষেপে আমরা ডিক্ট বলি, আর একটা হচ্ছে টুপল। স্ট্রাকচারটা থাকে মূলত 2 রকম, একটা হচ্ছে ডেটা ফ্রেম, আর একটা হচ্ছে সিরিজ। তো আমি একটু এই 5টা জিনিসকে সংক্ষেপে একটু ব্যাখ্যা করি। তো লিস্ট স্ট্রাকচারটা কি? লিস্ট স্ট্রাকচারটা হচ্ছে আনস্ট্রাকচার্ড ভাবে ডেটাগুলোকে আমি কমা 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 দিয়ে সাজাবো, এবং এইটা কোনো নির্দিষ্ট রো বা কলাম আকারে সাজানো থাকে না। সো লিস্টটা শুরু হয় 3rd ব্র্যাকেট দিয়ে, শেষও হয় 3rd ব্র্যাকেট দিয়ে। ভিতরে ভ্যালুগুলো এইভাবে কমা কমা দিয়ে আমরা সাজাতে পারি, এবং এইগুলোর ভিতরে আমরা চাইলে ইন্টিজার অথবা ফ্লোট অথবা স্ট্রিং মিক্স করেও রাখতে পারি। ডিকশনারিটা শুরু হয় 2nd ব্র্যাকেট দিয়ে, শেষ হয় 2nd ব্র্যাকেট দিয়ে, এবং ডিকশনারির ভিতরে 2টা পার্ট থাকে। এই 2টা পার্টকে আমরা কোলন দ্বারা ডিভাইড করি। একটা পার্টকে আমরা বলি হচ্ছে কি বা চাবি, আর এটা হচ্ছে আমাদের ভ্যালু। তো এটা কেন হইলো? এটা হলো যে আমরা যখন ফিজিক্যালি আমাদের যে ডিকশনারিগুলো বাসায় থাকে, মানে অক্সফোর্ড ডিকশনারি, এখন অনেকের বাসায় নাই, বাট আমাদের সময় ছিল, আপনাদের অনেকের বাসায় থাকতে পারে। অক্সফোর্ড ডিকশনারি বা ডিকশনারি কনসেপ্টটা কি, যে ডিকশনারিতে মূলত একটা ওয়ার্ড থাকে
আর এটার একটা মিনিং থাকে। ঠিক তেমনিভাবে ডিক্টের ক্ষেত্রেও আমরা ডেটাকে আমরা একটা কি বা হচ্ছে একটা আপনার লেভেল দিয়ে আমরা এটাকে প্রকাশ করি এবং ওই লেভেলের আন্ডারে ভ্যালু থাকে। যেমন একটা এক্সাম্পল দিয়ে যদি বলি যে আমি বললাম সিটি, সিটি দিয়ে আমি এবার এখানের মধ্যে বললাম ঢাকা। তার মানে সিটি হচ্ছে একটা ক্যাটাগরি, তার আন্ডারে আমি ঢাকা শহর রাখতেছি। আমি যদি একাধিক ভ্যালু রাখি তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি কমা দিয়ে রাখলাম, লিখলাম চিটাগাং আরেকটা, এভাবে কমা দিয়ে আর অনেকগুলো আমি রাখতে পারি। যখন আমি একাধিক ভ্যালু নিব তখন আমি এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে লিস্ট স্ট্রাকচারের মধ্যে রেখে দিব। এবং এখানে এই ডিকশনারিতে আমরা একাধিক, হ্যাঁ বলেন। সো দ্যাট মিন্স যদি একাধিক ভ্যালু হয় তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমি থার্ড ব্র্যাকেট ইউজ করতেছি। রাইট, তখন আমাদের স্ট্রাকচারটা দ্বারা এরকম যে আমি ধরেন একটা ভেরিয়েবল নিলাম এ নামে, আমি এখানের মধ্যে কি নিলাম, প্রথম কি নিলাম হচ্ছে সিটি, হ্যাঁ যেহেতু এটা ওয়ার্ড এই কারণে কোটেশন দিলাম, এবং তার ভিতরে আমি এখানের মধ্যে ঢাকা নিলাম, তারপর চিটাগাং নিলাম, বা আরও অনেকগুলো সিটি নিলাম, কমা 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 দিয়ে নিলাম। এখন এই পর্যন্ত শেষ। আমি চাইলে হচ্ছে কমা দিয়ে, মানে এইটা এই পর্যন্ত স্ট্রাকচার করার পরে আরেকটা কমা দিয়ে আমি এখন আরেকটা কি আমি এখানে অ্যাড করতে পারি। আরেকটা কি কিরকম, ধরেন আমি এখানে বললাম যে এইজ, ওকে এইজ দিয়ে আমি একটা কোলন দিয়ে এবার আমি থার্ড ব্র্যাকেট দিয়ে বললাম সাপোজ 10, 15, 22, হ্যাঁ বয়স অনেকগুলো লিখলাম, নিয়ে আমি থার্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে যখন আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব তখন এটা ক্লোজ হয়ে যাবে। এর ভিতরে আমি চাইলে একের অধিক কি অ্যাড করতে পারি। জি নাইমুল। স্যার ফ্রিকোয়েন্সি এরর, এটা কি স্যার ফ্রিকোয়েন্সি এরর মতো কাজটা করবে? ফ্রিকোয়েন্সি অ্যারের মতো কাজ করবে বলতে হচ্ছে না, ফ্রিকোয়েন্সি অ্যারে হিসেবে কাজ করবে না। অ্যারের কনসেপ্টটা বা হচ্ছে সি এর কনসেপ্টটা এখানে আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলেন। আমি সি প্লাস প্লাস এর একটা কনসেপ্ট হলো ম্যাপ, ওইখানে হচ্ছে ইন্ডেক্সিং ওয়াইজে অ্যাড করা যাইতো এলিমেন্টগুলো, ওটা কি ওই টাইপের কিছু ডিকশনারিতে? হ্যাঁ ওই টাইপের, কিন্তু কথা হচ্ছে যে পাইথনের ডেটাগুলো হ্যান্ডেল করা বা ডেটাগুলো নিয়ে কাজ করার ক্ষেত্রে এটার কনসেপ্টটা একটু ডিফারেন্ট। সো যারা অলরেডি এখানে আছেন, হ্যাঁ যারা অলরেডি ধরেন সি প্লাস প্লাস নিয়ে কাজ করছেন, তারা আপাতত কিছুক্ষণের জন্য এই 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য সিটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। হ্যাঁ যদি কম্পেয়ার করতে যান তখনই প্রবলেম হবে, তখনই একটা ক্যাচার লাগবে, ঝামেলা হবে। আপাতত সিটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো এইভাবে আমরা একাধিক কি করতে পারি, কি অ্যাড করতে পারি। এখন এই কিগুলোই পরবর্তীতে যখন আমরা এটাকে একটা টেবুলার ফর্মে নিয়ে আসি তখন এটা হয়ে যাবে একটা কলাম সিটি, এটা হবে একটা কলাম এইজ, এবং আর ভিতরের যে ভ্যালু থাকতেছে আমরা সে রাখলাম, সেই ভ্যালুগুলো এখানের মধ্যে জমা হবে। তার মানে এটা আনস্ট্রাকচার ফরম্যাটে আছে ডিকশনারি, যখন আমরা এটাকে টেবুলার ফর্মে নিয়ে যাব তখন এটা স্ট্রাকচার ফরম্যাটে চলে আসবে। ওকে মনে রাখবেন, আমি কিন্তু নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবো স্ট্রাকচার কোনটা আনস্ট্রাকচার কোনটা, এবং এক্সাম্পল দিব। এই আমার এক্সাম্পল না, অন্য এক্সাম্পল দিয়ে আমাকে বুঝাইতে হবে। তো এখন আমরা কি করি, এখানের মধ্যে আসি, ডি দিয়ে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে কয়েকটা নাম দিলাম। খেয়াল করেন আমি নাম্বারের সাথে আমার নামটাও অ্যাড করছি, এটা বোঝানোর জন্য যে ইয়েস আমরা চাইলে লিস্টের মধ্যে অনেক কিছু অ্যাড করতে পারি। রান করি, এখানে ডি লিস্ট, এখানে বলছে 7 মানে কি এখানে 7টা আইটেম আছে। আমি আবারও বলি, এখন কিন্তু আমি আর বলবো না আলাদা যে 6টা নাম্বার একটা কি বলে যে স্ট্রিং, আমি কিন্তু এভাবে বলবো না, ডাইরেক্ট বলবো 7টা আইটেম। আমার 7টা আইটেম এই জায়গায় আছে। ওকে, সো এখন থেকে আইটেম হিসেবে বলবো। এবার আমি এটা একটু ছোট করি। আচ্ছা, তো ইটা আমি হচ্ছে এখানে ডিকশনারি আমরা এখানে অ্যাড করতেছি। সো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম, প্রথমে লিখলাম কি 1 কোলন দিয়ে আমি 3টা ভ্যালু নিলাম, 3টা ভ্যালু একটা লিস্ট আকারে জমা হবে। কমা দিয়ে এবার আমি আরেকটা কি নিলাম, নেম দিয়ে আমি এটার ভিতরে 2টা নাম নিলাম, ভ্যালু 2 আর ধরেন সুমন, 2টা নাম নিলাম, এবং আমি প্রথমটা হচ্ছে সিঙ্গেল কোটেশন তারপরে ডাবল কোটেশন দিলাম। এবার আমি যদি এটাকে রান করি, এবার দেখুন ডান দিকে চলে আসছে, এটা হচ্ছে ডিক্ট, এখানে বলেছে সাইজ হচ্ছে 2। সো ডিকশনারির ক্ষেত্রে পাইথন যখন ভেরিয়েবল এক্সপ্লোরের মাধ্যমে আমি দেখব তখন সে দেখাবে 2, এই 2 মানে হচ্ছে এখানে 2টা কি আছে। সে কিন্তু কখনো এখানে নাম্বার অফ ভ্যালুস কিন্তু ভিতরে কাউন্ট করবে না, কখনোই কাউন্ট করবে না, সে শুধুমাত্র কাউন্ট করবে কি কয়টা আছে। ঠিক আছে, আমি যদি এখানে ডাবল ক্লিক করি, হ্যাঁ
তাওহিদ। এখানে কি ওয়ানের মধ্যে তিনটা ভ্যালু দিলেন, ওটা তো মানে সিঙ্গেল অথবা ডাবল কোটেশনে ছিল না। 100 105 না, এগুলো যে নাম্বার quotation এ নাম্বার ছিল। কোটেশন রাখতে হয় না, নাম্বার হচ্ছে সরাসরি সে নিউমেরিক ভ্যালু হিসেবে নেবে। বাট যখন স্ট্রিং হবে, কোন একটা শব্দ, কোন একটা নাম, কোন একটা বাক্যর অংশ, তখন এটা আমরা কোটেশন দিয়ে দিব। তখন পাইথন বুঝবে যে হ্যাঁ দিস ইজ এ ভ্যালু। আমি যদি নর্মালি হচ্ছে যে কোনো কিছু একটা হাবিজাবি লিখি, পাইথন ওটাকে কিন্তু নিবে না, সে বলবে এরর। কিন্তু যখন আমি কোনো একটা শব্দ, কোনো একটা সেন্টেন্সের অংশ, এটাকে যদি আমি একটা ভ্যালু হিসেবে প্রকাশ করতে যাই, তাকে অবশ্যই আমাকে ডাবল কোটেশন দিয়ে বুঝাইতে হবে যে দেখো এটা র্যান্ডম কোনো একটা ওয়ার্ড না, র্যান্ডম কোনো লেটার না, এটা একটা ইটসেলফ একটা কি, এটা একটা ভ্যালু। দ্যাটস ওয়াই আমরা স্ট্রিং এর জন্য ডাবল কোটেশন এবং সিঙ্গেল কোটেশন ইউজ করে থাকি। ক্লিয়ার? আচ্ছা, আমাদের অনেক সময় দেখা যায় কি এখানে কমা কমা দিয়ে লিখতে লিখতে এটা অনেক ডান দিকে চলে যায়। তো আমরা এটা একটা শর্টকাটে কাজ করতে পারি যে কমা দেওয়ার পরে আমরা এন্টার দিয়ে এখান থেকে আমরা শুরু করতে পারি। সো এটার কাজটা কি, যে এটা মানে আমাদের কোডটাকে হচ্ছে একটু কনসাইজ করবে, হয়তো নিচের দিকে লম্বা হবে কিন্তু ডান দিকে খুব বেশি হ্যাসেল আমাদের নিতে হবে না। সেটা কি, যে আমরা এখানে শুরু করলাম, ধরেন স্টুডেন্ট নিলাম, তিনটা নাম রাখলাম, কমা দিয়ে এই ক্লাসটা এখান থেকে শুরু করার কথা ছিল, বাট আমি এন্টার দিলে পাইথন অটোমেটিক্যালি একটা সার্টেন গ্যাপ নিয়ে এখান থেকে সে লেখার জন্য আমাকে বলবে। সো পাইথনে এটা একটা বড় সুবিধা, যেটা কিনা অন্যান্য মানে অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে জিনিসটা আসলে নাই, তবে এখন আছে আর কি, আগে এরকম ছিল না। সেটা হচ্ছে যে ইটসেলফ বুঝতে পারা যে আমি কোন কোডটা কীভাবে লিখতেছি, স্ট্রাকচারটা পাইথন অটোমেটিক্যালি ধরে ফেলে, সরি স্পাইডার ধরে ফেলে। এটা তো পাইথন না, এটা আসলে মূল এই কাজটা করতেছে স্পাইডার। সো স্পাইডার এটা হচ্ছে স্মার্ট একটা মানে সফটওয়্যার, সে অলরেডি বুঝে যাবে যে এটাখানে এন্টার দিলে সে আর এখান থেকে শুরু করবে না, মানে সাথে সাথে এখান থেকে শুরু করবে না, সে অটোমেটিক্যালি একটা স্পেস নিয়ে, একটা ট্যাব নিয়ে তারপর এখান থেকে লেখার জন্য আমাকে বলবে। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যখন আমরা কোনো একটা লাইন লিখবো, তখন আমরা একদম ফার্স্ট একদম বাম পাশে প্রথম যে ইন্ডেক্সটা আছে মানে ইন্ডেন্ট, এখান থেকে শুরু করব। আমরা শুরুতে কিন্তু কোনো স্পেস দিব না, এখান থেকে কিন্তু লিখবো না। কারণ আমি এখান থেকে যদি বলি সাপোজ এইচ ইকুয়াল টু, আমি বললাম নেম, সে কিন্তু শুরুতেই এখানের মধ্যে লিখে দিচ্ছে আনএক্সপেক্টেড ইন্ডেন্ট। ইন্ডেন্ট অলওয়েজ হচ্ছে ফার্স্ট জায়গা থেকে শুরু হবে, একদম প্রথম ইন্ডেন্ট থেকে শুরু হবে, এর মানে এখান থেকে শুরু হবে। ইন্ডেন্ট কোনো জায়গায় কোনো ভুল করা যাবে না, ঠিক আছে? এরপর আমি ইন্ডেন্ট শুরুর পরে এখানে আমি একটা স্পেস দিই নাকি এখানে 10টা স্পেস দিই, ডাজেন্ট ম্যাটার। আমি এখানে এতগুলো স্পেস দিলাম কিন্তু কোনো ভুল ধরবে না। আমি এখানের মধ্যে আরও স্পেস দিলাম, কোনো ভুল ধরবে না। বাট এই জায়গাতে কোনো ভুল করা যাবে না, একটা স্পেস দিলাম সাথে সাথে এরর, এখানে কোনো স্পেস দেওয়া যাবে না, একদম একদম এই লাইন বরাবর ধরে লিখতে হবে শুরুতে। ওকে, এটা খেয়াল করবেন। এরপর মাঝখানে আপনি স্পেস দেন, যা মন চায় করেন, ইট ডাজেন্ট ম্যাটার, পাইথন এটা গুনেও না। ওকে, এবার আমরা এটা তো আমরা এখানের মধ্যে নিয়ে আসলাম, তাই না? এটাকেও রান করি E1। ওকে, ডিকশনারি দুইটা আছে, আমি এখানে চাইলে ডাবল ক্লিক করে দেখতে পারি যে আমার ডিকশনারির ভিতরে কি কি আইটেম আছে। প্রথমটা হচ্ছে ক্লাস, এটার ভ্যালু হচ্ছে সেকেন্ড ক্লাস। তারপর আরেকটা কি আছে, সেটা হচ্ছে স্টুডেন্টস, এটা লিস্ট আকারে 3টা ভ্যালু আছে। সো আমি এখানে দেখতে পাচ্ছি, আমি চাইলে এটাকে আরও ক্লিক করি, আবার ক্লিক করি, এবার আমি লিস্ট যেই 3টা ভ্যালু, সেই 3টা ভ্যালুকে আবার দেখতে পাচ্ছি। আমি যদি এটাকে আবার ক্লিক করি তাহলে আচ্ছা আর দেখাচ্ছে না, এই পর্যন্ত শেষ। সো ভিতরে ডিপ ডাউন আরও যাওয়া যায়। এখন এটা তো ডান পাশে আমরা দেখতে পেলাম, বাট হোয়াট ইফ আমি প্রিন্ট আউট করতে চাচ্ছি? তো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কী করি, কোনো একটা আউটপুট বের করার জন্য প্রিন্ট ফাংশন ইউজ করি। পাইথন এখানে আমাদের প্রিন্ট ফাংশন আছে। সেটা কীরকম, ধরুন আমি বললাম প্রিন্ট বি কমা সি, একটা হতে পারে দুইটা হতে পারে, আমি খালি বি দিলাম, বি দিয়ে বললাম প্রিন্ট বি। রান করি, সাথে সাথে নিচে আমাকে এখানে বলতেছে যে ইন হচ্ছে প্রিন্ট কমান্ড আর আউটপুট হচ্ছে 10.5। আমরা এইভাবে আউটপুটটা বের করতে পারি। আমি যদি দুইটা আউটপুট বের করতে পারি, বি কমা সি, আমি রান করি, তাহলে কি দেখাবে আমাকে? প্রথমে বি এর ভ্যালু, তারপর গোলাম ফারুক, সি এর ভ্যালু দেখাচ্ছে। ওকে, তো এইটা গেল। আরেকটা জিনিস হচ্ছে যে লেটসে আমি এখানে বি সি বের করতেছি বা আর অনেক ভেরিয়েবলের ভ্যালু বের করতেছি, বাট আমি যাকে কোডটা দেখাচ্ছি বা যেখানে আমি এটা ডিপ্লয় করতেছি বা অন্য জায়গায় কেউ যদি আমার কোড দেখে, সে যদি না বুঝে যে ভাই বিটা কি সিটা কি, তো সেক্ষেত্রে আমরা একটা এক্সপ্রেশন ইউজ করি। সেটা কীরকম, আমরা একটা ডাবল কোটেশন দিয়ে ধরেন আমি বললাম যে আওয়ার অনারেবল স্টুডেন্ট ইজ কোটেশন শেষ কমা দেন সি, তাহলে কি হবে, এই লেখাটা আসবে, তারপর সি এর ভ্যালুটা আসবে। কমা দিয়ে আমি কি করলাম, নিউ লাইনে গিয়ে আমি বললাম যে আমাদের আরেকটা ভ্যালু হচ্ছে অমুক কমা বি। তখন আমি যদি রান করি,
আমাকে এখন দেখাবে কি যে ফার্স্টে হচ্ছে আওয়ার অনারেবল স্টুডেন্ট ইজ গোলাম ফারুক কমা তার নিচের লাইনে নিউ লাইনে এখানে আমি দিয়েছি এই যে স্ল্যাশ ব্যাকস্ল্যাশ এন, নেক্সট লাইনে বলতেছে আওয়ার আর্লির ভ্যালুস অমুক। তার মানে আমরা এখানের মধ্যে যে কোনো একটা ভ্যালু প্রেজেন্ট করার সময় চাইলে আমরা এখান থেকে বলে দিতে পারি যে জিনিসটা আসলে কি। এটা আমার জন্য সহজ হয়ে গেল। এছাড়া আমরা চাইলে শুধুমাত্র মানে প্রিন্ট ফাংশন না দিয়েও জাস্ট আমি যদি বি কে রান করি আমি কিন্তু তারপর এখানের মধ্যে আউটপুট পাচ্ছি। সো এটা আমি প্রিন্ট দিতেও পারি নাও দিতে পারি। আমি এখন শুরুতে প্রিন্ট দিয়ে লিখতেছি, বাট পরে হয়তো একটা সময় গিয়ে আমার প্রিন্ট দেওয়ার প্রয়োজন পড়বে না, যখন এটা অভ্যাস হয়ে যাবে। এই পর্যন্ত কি ক্লিয়ার সবাই? সিনট্যাক্সটা সম্পর্কে আইডিয়া হয়েছে? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? নাই? ওকে, ঠিক আছে। এখন আমরা আসি হচ্ছে টুপল। তো টুপল আর লিস্টের মধ্যে আসলে বেসিক্যালি তেমন কোনো পার্থক্য নেই, দুইটার মধ্যেই আমরা বিভিন্ন ডেটা রাখতে পারি। তবে টুপলের স্ট্রাকচার হচ্ছে টুপল ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু হয়, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ হয়। টুপলটা মূলত হচ্ছে এটা ইমিউটেবল। এখন ইমিউটেবল কথার অর্থ হচ্ছে যেটাকে সহজে চেঞ্জ করা যায় না। তো আমরা আসলে কাজ করার ক্ষেত্রে টুপলকে খুব একটা বেশি প্রাধান্য দিই না, আমরা মূলত লিস্ট এবং ডিকশনারি নিয়েই কাজ করে থাকি। তো তারপর হচ্ছে টাইপ, আমাদের ডেটাটা কোন টাইপের সেটা আমরা এখান থেকে বের করতে পারি। আমি যদি বলি টাইপ, এই ফাংশনটা দিয়ে আমি এখানে ওই ভেরিয়েবলটা বলে দিব, তাহলে এ ভ্যালুটার টাইপ আমাকে দেখাবে। সো পাইথনে একটা কমন স্ট্রাকচার হচ্ছে এরকম যে আমরা ছোটোবেলায় সায়েন্সে আমরা যারা আছি, তো আমরা হায়ার ম্যাথে জেনারেল ম্যাথে ছিল যে ফাংশন এফ অফ এক্স, তারপরে হচ্ছে একটা ইকুয়েশন থাকতো, তারপর আমরা এক্স এর ভ্যালু বের করতাম যে ওয়াই ইকুয়াল টু ওয়াই এর ভ্যালু আমরা আসতো। আমরা এক্স এর ভ্যালু হচ্ছে ধরেন আমি 1 2 3 4 বসাতাম, তারপর এই ইকুয়েশন থেকে আমরা ওয়াই এর 4টা ভ্যালু বের করতাম। সো এই যে ফাংশন অফ এক্স যেটা আমরা লিখতাম, এখানেও পাইথন জিনিসটা সেমভাবে কাজ করে। সেটা কীরকম? সেটা হচ্ছে যে এখানে আমি ফাংশনের নাম লিখব, হ্যাঁ, সাপোজ ফাংশন নেম লিখলাম, লিখে আমি ওই ফাংশনের ভিতরে ভেরিয়েবলটাকে আমি দেখাই দিব যে আমি এই ভেরিয়েবলের ভিতরের ভ্যালুটার উপরে এই ফাংশনটা অ্যাপ্লাই করতে চাচ্ছি। যেমন আমি যদি বলি প্রিন্ট ফাংশন, তাহলে প্রিন্ট ফাংশনটা কাজ করবে কোন কোন ভেরিয়েবলটাকে সে প্রিন্ট করবে, আমি এখানে বলে দিব যে বি কে প্রিন্ট করো। সো এটা হচ্ছে ইউনিভার্সাল ওয়ে পাইথনে যে কোনো ধরনের ফাংশন লেখার ক্ষেত্রে আমরা এই ওয়েতেই এই সিনট্যাক্সে আমরা লিখে থাকি। এবং প্রিন্টের জায়গায় আমরা যে কোনো ফাংশন এখানে আনতে পারি, আমরা দেখব একটু পরে। যেমন টাইপ হচ্ছে একটা ফাংশন, টাইপ এ, তাহলে এ ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালুটা আছে সেটা কোন টাইপের এটা আমাকে বলে দিবে, বলে প্রিন্ট আকারে দেখাবে। সো একটা বলতেছে হচ্ছে একটা ইন্টিজার ক্লাস আসিবে, আর একটা ক্লাস হচ্ছে ফ্লোট আকারে। ওকে, এবার আমরা আসি হচ্ছে কিছু অপারেটর নিয়ে। তো অপারেটর মানে কি? অপারেটর মানে আমরা জাস্ট নর্মাল ক্যালকুলেশন করি না, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো হচ্ছে আমাদের নর্মাল অপারেটর। তো অপারেটরের মধ্যে প্রথমে হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। তো যে কোনো কিছু যোগ করতে গেলে আমরা কি করি, আমরা বললাম যে সাপোজ a ইকুয়াল টু 5, তারপর পরের লাইনে বললাম b ইকুয়াল টু 10, পরে বললাম c হচ্ছে আরেকটা ভেরিয়েবল, এর কাজ কি ইকুয়াল টু a এবং b কে যোগ করে আমি c এর মধ্যে রাখবো, তারপরের লাইনে আমি c কে প্রিন্ট করব। তাহলে আমি যদি c কে প্রিন্ট করি, মানে এই আমি যখন রান করব পুরোটা ধরে রান করে একবারে, আলটিমেটলি এই জায়গাতে আমাকে কি পাবো, আমি পাবো 5 + 10 15, তাই না? সবাই কি এগ্রি করতেছেন? জি জি স্যার। ওকে, সো আমি এখন এইটা রান করলাম a ইকুয়াল টু 5, তাহলে আমার ডান পাশে দেখলাম যে a ইকুয়াল টু 5 আসলো, b ইকুয়াল টু 10, এবার c ইকুয়াল টু a প্লাস b। এখন দেখেন c কত দেখাচ্ছে, কত 5 + 10 15। আমি এখন পরের লাইন রান করি, আমি এখানে আউটপুট পাচ্ছি কত 15। তো খুবই সহজ, জাস্ট খালি অ্যাসাইন করব আর বলে দিব যে কি অপারেশন। এটা আমি স্পেস দিছি বোঝানোর জন্য, বাট স্পেস থাকতে হবে নট নেসেসারি, স্পেস ছাড়াও আমি এটা করতে পারি। নেক্সট হচ্ছে সাবট্রাকশন। ধরেন আমি বললাম a1 ইকুয়াল টু 50, b1 হচ্ছে নিলাম 10, c1 বললাম যে এটা হচ্ছে কি করবে, ইকুয়াল টু দিয়ে বললাম a1 থেকে ভ্যালুটা নিয়ে b1 থেকে বিয়োগ করবে, বিয়োগ করার পর যেটা আসবে সেটা c1 এর মধ্যে রাখবে। দেন আমি প্রিন্ট করে বললাম c1, আমি c1 কত পাবো, অ্যাকচুয়ালি 40। রান করি, এই যে 40 চলে আসছে, একদম সিম্পল। গুণ করতে চাই, জাস্ট a স্টার b, রান করি, 50 আর 10 গুণ করলে 500 পাবো, এই যা চলে আসছে নিচে 500। এই যে সি আপডেট হয়ে গেছে 500।
তো এখানে ভেরিয়েবল যদি আমি রিপিটেড কোনো ভেরিয়েবল ইউজ করে থাকি, যেমন উপরে কিন্তু আমি এ বি সি ইউজ করছি একবার, আমি যদি আবার ইউজ করি তাহলে কি হবে যে পাইথন আগের ভ্যালুটাকে বাদ দিয়ে নতুন আপডেট ভ্যালুটা এই জায়গার মধ্যে এনে জমা করবে। তো এই জন্য আমরা অনেক সময় দেখা যায় যে অন্য ভেরিয়েবলটা ইউজ করি, যেমন আমি এখানে A1 B1 নিছি, তো ওগুলো কিন্তু আবার রয়ে গেছে। এটা আমি আবার যখন ইউজ করছি আগের ভ্যালুটা বাদ দিয়ে এ বি এবং সিটা আপডেট হয়ে গেছে। ডিভিশনের ক্ষেত্রে কি ভাগ করা, এখন 52কে 10 দিয়ে ভাগ করলে কত হবে 5.2। তো আমি বললাম সি ইকুয়াল টু A/B মানে ভাগ বি। তো আমি এখানের মধ্যে আউটকাম পাবো হচ্ছে 5.2। তো আমি এটা আপাতত একটু ইন্টিজারটাকে বাদ দিয়ে বলি, আমি এখানে পাবো হচ্ছে 5.2। তো এটা হচ্ছে বাই ডিফল্ট আমাকে ফ্র্যাকশন ভ্যালু দিবে। যদি কেউ চায় যে না আমি আসলে শুধু ইন্টিজার ভ্যালুটা রাখবো, দশমিকের অংশ নিব না, তখন আমরা এখানের মধ্যে বলি যে ইন্টিজার। তার মানে আমি যদি ইন্টিজার ফাংশনটা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমাকে সি এর ভ্যালুটা শুধুমাত্র ইন্টিজার পার্টটাই দেখাবে। এখন যদি আমি রান করি আমাকে বলবে অনলি 5। এরপর আসে মডিউলো বা রিমাইন্ডার। তো রিমাইন্ডারটা হচ্ছে কীরকম, ভাগশেষ, বাংলায় বলি আমরা এটাকে ভাগশেষ। তো ধরেন আমি যদি বলি যে 11কে 3 দিয়ে ভাগ করলাম তাহলে ভাগশেষ কত হবে, 3 3 9, 2 হচ্ছে ভাগশেষ। তো এইটাকে আমরা কি অপারেশন ইউজ করব, আমরা এই কাজটা করার জন্য পার্সেন্টেজ লিখব। তার মানে আমি যদি বলি P11 Q3 এবং আর হিসেবে আরেকটা ভেরিয়েবল নিয়ে বললাম যে P%Q, তার মানে পি কে কিউ দ্বারা ভাগ করার পরে যে ভাগশেষ থাকবে সেটা আর এর মধ্যে এসে জমা হবে এবং পরের লাইনে আমরা আরটাকে প্রিন্ট করব। তাহলে আমরা এখন কেউ বলেন তো যে আমি যদি এটাকে রান করি আমি আনসার কত পাবো, 2 পাবো। ভেরি গুড, রান করলাম, আমি পেলাম এখানের মধ্যে আনসার 2। গ্রেট। এরপর সেই এক্সপোনেন্ট, আমরা এক্সপোনেন্টের কাজও করতে পারি। এক্সপোনেন্ট মানে কি, যে কোনো কিছুর উপরে ওই পাওয়ার অ্যাড করা, যেটা আমরা হচ্ছে ম্যাথমেটিক্যালি লিখতাম যে a⁴x। তা আমি যদি এখন বলি যে সাপোজ 2 স্কোয়ার তাহলে আমি পাবো কত 4। আমি যদি বলি যে 2 কিউব তাহলে কত পাবো 8, তাই না? এই যে এইভাবে এক্সপোনেন্টের কাজটা হয়। যদি এটা পাইথনে লিখি তাহলে এটাকে আমরা লিখবো এরকমভাবে A∥x। একটা স্টার হলে গুণ হয় আর দুইটা স্টার হলে এটার উপরে পাওয়ার বুঝায়। সিম্পল। তা আমি যদি এখন এই A∥x এই ফরম্যাটে বা এই সিস্টেমে যদি এখন আমি বলি সাপোজ 2�3 কত হবে, কত হবে 8 হবে। আমি যদি বলি যে 4�2 কত পাবে, 16। গুড। আমি এখন বললাম যে এ হচ্ছে 2, বি হচ্ছে 3, সি হচ্ছে A∥B মানে এর উপরে কিউব বি। আমি এটা সিতে রাখবো, রান করি, আমি পাচ্ছি 8। একদম সহজভাবে সিম্পলভাবে আমরা পেয়ে যাচ্ছি এটা। এরপরে আমাদের আসে কম্পারিজন অপারেটর। কম্পারিজন অপারেটরটা কি, এটা মানে হচ্ছে যে আমরা যে বিভিন্ন কম্পারিজন করি দুটো নাম্বারের মধ্যে, গ্রেটার দেন, লেস দেন, তারপরে হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল, এরকম না, আগে লিখে না পরে লিখে, না আগে লিখে, লেস দেন অর ইকুয়াল, বা হচ্ছে নট ইকুয়াল এরকম লিখে। তো ওইগুলো হচ্ছে আমরা এই জায়গায় কম্পারিজন অপারেটর হিসেবে দেখতে পারি। লেটস সে আমি বললাম A = 8, B = 9। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এইটার যে আউটপুটটা আসবে প্রিন্ট ফাংশনে সেটা অনলি ট্রু অথবা ফলস হিসেবে আসবে, কোনো ভ্যালু হিসেবে আসবে না। কারণ আমরা যখন কোনো জিনিস এখানের মধ্যে লজিক্যালি যখন আমরা কে ছোট কে বড় যখন আমরা বলি তখন আমরা হয়তো বলি যে মুখে আমরা বলি যে লেটস সে 9 ইজ গ্রেটার দেন 8, তখন আমরা এটাকে কি বলি 9 8-এর চেয়ে বড়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটার দুইটা আউটকাম থাকবে, আইদার ট্রু অথবা ফলস। তো এখানে যেহেতু 9 8-এর চেয়ে বড়, এই কন্ডিশনটা সত্যি, এই লজিকটা সত্যি, আমাকে বলবে আনসার হচ্ছে ট্রু। তো এইখানে যদি আমি বলি যে A হচ্ছে 8, B হচ্ছে 9, এখন বললাম যে B ইজ লেস দেন A, আমি এখানে কি পাবো, ট্রু না ফলস? ফলস। 0 আসবে না, ট্রু এবং ফলস আসবে আর কি। অন্য কেউ, বিপ্লব, ইমতিয়াজ? ফলস হবে স্যার, ফলস হবে। ট্রু কে বলছেন? হাই হাই, ট্রু হবে না তো, ফলস হবে। বি কি এর চেয়ে বড়, ছোট নাকি? ছোট তো না,
বড়। সরি স্যার, আচ্ছা খেয়াল করিনি আচ্ছা স্যার, ঠিক আছে, সমস্যা নাই। তো আমি রান করলাম, তাহলে এখন কি আসলো? ফলস। আমি যদি এখানের মধ্যে এবার যদি গ্রেটার দেন দিই, এখন কি আসবে? ট্রু। 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 এখন যদি বলি সেম ভ্যালু রাখলাম, এ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল বি, কি হবে? ফলস না ট্রু? এটা ফলস হবে না। ফলস। False. ফলস হবে, কারণ ফলস। কারণ হ্যাঁ। যে কোনো Sorry. কেসে আমরা দেখি না বল না। কেন এ অলওয়েজ ছোট হচ্ছে। আমরা এখানে বলতেছি এ বড় কিনা, বড় বা সমান কিনা, সমান তো হচ্ছেই না, বড় হচ্ছে না, উল্টা ছোট হচ্ছে, তো এখানে ফলস। আমি যদি এটাকে ঘুরায় বলি লেস দেন অর ইকুয়াল বি, তাহলে কি হবে আনসার? ট্রু তাহলেও হবে। ফলস হবে না, ইকুয়াল তো না। এটা তো ফলস ও, হবে। যে কোনো একটা হলেই হবে। যে কোনো একটা হলেই হবে, রাইট, ও, তাহলে True হবে। তাহলে ট্রু হবে। তাহলে true হবে। এই আমি কিন্তু এখানে অর অপারেটর ইউজ করতেছি। আমরা হচ্ছে কম্পিউটার সায়েন্সে আমরা মানে লজিক সার্কিট আমরা পড়ছি না যে অর এবং অ্যান্ড, তো আমরা কিন্তু এখানে অর ইউজ করতেছি। অর মানে হচ্ছে পাইথন দুইটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা যদি সত্যি পায় তখন সে আমাকে সত্যি বলবে। পাইথন অলওয়েজ ট্রুটাকে প্রিফার করে। যদি তার সামনে যদি অপশন থাকে যে ট্রু অথবা ফলস, সে অলওয়েজ ট্রুটাকে চুজ করবে। সো এই ক্ষেত্রে আমি কিন্তু আসলে ট্রু পাবো। আমি যদি বলি যে এইটা এর সমান কিনা, এ এবং বি সমান কিনা, এখন একটা ইকুয়াল মানে হচ্ছে অ্যাসাইন করা, যেটা আমরা এই যে এগুলোতে অ্যাসাইন করতেছি, তাই না, যে এর আগে আমরা অ্যাসাইন করা বুঝাচ্ছি। বাট ডাবল ইকুয়াল হলে কি হয়? ডাবল ইকুয়াল মানে হচ্ছে যে এ এবং বি এই দুইটা সমান কিনা, এই কন্ডিশন বা এই লজিকটা অ্যাপ্লাই করা হয় ডাবল ইকুয়াল টু দিয়ে। তাহলে এক্ষেত্রে আমি কি পাবো? ট্রু না ফলস? ফলস। এটা ফলস হবে। ফলস। False. ওকে। আমি যদি এখন বলি যে এ ইকুয়াল টু 8, বি ইকুয়াল টু 9, এ নট ইকুয়াল বি, এটা হচ্ছে নট ইকুয়াল টু True. কন্ডিশন। আমরা যেটা হচ্ছে এই যে এরকম ভাবে লিখতাম, এটাকে আসলে আমরা লিখি যে একটা এক্সক্লেমেশন সাইন আর হচ্ছে ইকুয়াল, এইটা আর এটা সেম। তা আমরা এখন কি পাবো এখান থেকে? ট্রু। ট্রু। গুড। ওকে, কি কঠিন মনে হচ্ছে? না। আহমেদ, আব্দুল্লাহ, খালিদ, বিপ্লব, কায়সার, কথা বলেন তো। জি স্যার, বোঝা যাচ্ছে হয়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, কঠিন মনে হচ্ছে? না, খুব পরিমাণ হচ্ছে না, আপনি সহজ করে বোঝাচ্ছেন তাই সহজ মনে হচ্ছে। আচ্ছা, সমস্যা নাই, 2-3টা ক্লাস যাক, তারপর মাথার উপর দিয়ে যাবে। না। আচ্ছা, এখন আসে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরটাই সেটা আমি এখানের মধ্যে কোড না কোডতে তো দেখাবই, তার আগে হচ্ছে আমি একটা কনসেপচুয়ালি বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ বলেন। স্যার একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম হ্যাঁ বলেন বলেন। যে আমরা যে টাইপ ফাংশনটা ইউজ করতেছি ভ্যালু গুলো জানার জন্য, এটা স্ট্রিং ভ্যালু না ইন্টিজার ভ্যালু? সে টাইপ ফাংশনটা যে আগে বলছিলেন, তা আমরা যখন ওইটা কোডটা লিখি, লেখার সময় তো ওই লেখাটা লিখতেছি স্ট্রিং কিনা বা আপনার ইন্টিজার কিনা বা ফ্লোট কিনা, এটা তো আমরা লেখার সময় জানতেছি, কিন্তু টাইপ ফাংশনটা আমরা আবার কেন ইউজ করে জানতে হচ্ছে আমাদের? এইটা আমরা আসলে ইউজ করি কি, যে আমার কাছে যখন অনেক ধরনের ভেরিয়েবল থাকবে এবং আমি যদি ভেরিয়েবলগুলো থেকে সাপোজ যদি আমি কোনো একটা টাইপের ভেরিয়েবল বা ভ্যালুগুলো যদি খুঁজে বের করতে চাই যে কোন টাইপের ভ্যালুগুলো আমার অমুক যেটার সাথে সাথে ম্যাচ করতেছে, বা আমি সাপোজ চিন্তা করলাম যে আমার একটা কলামের মধ্যে 2-3 টাইপের ভ্যালু আছে, আমি এখান থেকে পার্টিকুলার কোনো একটা টাইপ কন্ডিশন অ্যাপ্লাই করে সেগুলোকে সেপারেট করতে পারবো। তো তখন সেক্ষেত্রে আমাকে টাইপ দিয়ে কন্ডিশন চেক করতে হবে যে এই টাইপের হলে তুমি এই ডাটা এইদিকে যাবে, ওই ডাটা ওইদিকে যাবে, তখন লাগবে এটা। আচ্ছা স্যার, আমরা এই যে হ্যাশ দিয়ে লিখতেছি, এইটা কি লিখতেই হবে নাকি এটা কমেন্টের এটা মতো? কমেন্টের মতন, রাইট, এটা হচ্ছে কমেন্টের মতন। হ্যাশ মানে হচ্ছে যে আমি এই হ্যাশ লাইন যেখানে থাকবে 35 নাম্বার, পাইথন রান করার সময় 35 নাম্বার রান করবে না। হ্যাশ মানে হচ্ছে এটা একটা কমেন্ট, আমি এখানের মধ্যে কিছু লিখে রাখলাম যে কিনা আমি পরে যেন বুঝতে পারি যে আমি কি কোডটা করছি, অথবা আমার জায়গায় এই কোডটা যদি অন্য কাউকে দিই সে যেন বুঝতে পারে যে নিচের লাইনে কি লেখা আছে, এই জন্য আমরা একটা কমেন্ট এখানে অ্যাড করতেছি হ্যাশ দিয়ে। এটা আমরা হ্যাশ দিয়ে সিঙ্গেল লাইন কমেন্ট লিখতে পারি, আর যদি আমরা মাল্টিপল লাইন করতে চাই তখন আমরা হচ্ছে ওই ডাবল কোটেশন ইউজ করি, সরি ট্রিপল কোটেশন ইউজ করি। আমি একটু বলি, ওইটা একটু দেখাই। ধরেন স্যার টাফলটা হচ্ছে কিভাবে অ্যাসাইন হয় এটা একটু দেখাবেন স্যার? টাপলটা হচ্ছে লিস্টের মতোই সেম ভাবে, কিন্তু যেহেতু টাপলের আসলে আমরা খুব বেশি অ্যাপ্লিকেশন আমরা দেখি না, তো ওই জন্য আসলে আমি এটা ওইভাবে আসলে দেখাই না। টাপলটা লিস্টের মতোই, আমি যে কোনো একটা ভ্যালু এই জায়গার মধ্যে নিতে পারি, নিয়ে যদি রান করি তাহলে এটা টাপল আকারে আর কি এখানের মধ্যে জমা হবে। যেমন এফ এর মধ্যে
ই এফ, এই যে টাপল। টাপলটা আসলে এটা দেখা যায় যে ডেটা সেটে একদমই তো ফিক্সড ভ্যালু থাকে না, ভ্যালু তো ওভার দ্য টাইম আস্তে আস্তে বিভিন্ন অ্যানালাইসিস করতে গেলে চেঞ্জ হয়, আপডেট হয়, তখন আসলে টাপলটা খুব একটা বেশি হেল্প করে না, ওই জন্য টাপলটা নিয়ে আসলে অত বেশি করি না আমি। মানে স্যার এটা হচ্ছে এক লাইনে অ্যাসাইন করলে পরের লাইনে হচ্ছে আপডেট করা যাবে না। না, সহজ আপডেট করা যায় না, চেঞ্জ করা যায় না। করতে গেলে সেক্ষেত্রে যেটা করতে হয়, টাপলটাকে মাল্টিপল টাপল লিস্টের মধ্যে ঢুকাইতে হয়। মানে এটা একটা টাপল, আমি ধরেন এফ এর পরে জি নিলাম, আর একটা টাপল, দুটো টাপলকে আবার লিস্টের মধ্যে ঢুকাইতে হবে, লিস্ট আকারে কনভার্ট করে তারপর সেখান থেকে ভিতরে ইন্ডেক্স ধরে ধরে আমি আপডেট করতে পারবো, এমনি ডাইরেক্টলি করাটা ডিফিকাল্ট। স্যার আমরা যদি অর অপারেশন অথবা এন্ড অপারেশন ইউজ করতে হয় তাহলে কি স্যার নরমাল যে এন্ড অথবা অর এর যে সাইনটা আছে ওইটা ইউজ করব নাকি ওই হ্যাশ দিয়ে হচ্ছে ডিফাইন করব? এইখানে জি স্যার। এই জায়গাতে আমরা এইভাবেই এটাকে এক্সপ্রেস করব। স্যার অর অপারেশন গুলো যদি ইউজ করি, যেমন হচ্ছে দুইটা অপারেশনের ভিতরে যে কোনো একটা ট্রু হলে এটা হচ্ছে ট্রু পেলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, হ্যাঁ, তখন আমরা অর এবং অ্যান্ড আমরা হচ্ছে মানে লিখে ইউজ করব, ও আর অর এ এন্ড ডি লিখে ইউজ করব। ওটা যখন আমরা, স্যার একটু দেখাবেন? আমি এখন দেখাবো না, এখন আমাকে এইগুলো কোশ্চেন করা উচিত হবে না, কারণ কি এখানে আসলে অনেকেই আছে যারা কিনা একদম নতুন, হ্যাঁ, এবং আমি হচ্ছে সিকোয়েন্সিয়ালি এগুলো প্রত্যেকটা পার্টে আসবো, আস্তে আস্তে এগুলোতে আসবো। হ্যাঁ, এখন আমি দেখাবো না, কারণ এখানে অনেকেই নতুন আছে, ওগুলো দেখাতে গেলে হয়তো তোমার কাছে হয়তো ইজি মনে হবে বা বুঝতে পারবা, বাট বাকিদের কাছে এটা মাথার উপর যাবে। আমি একটা সিকোয়েন্স ধরে আগাই, তো তখন একটা সময় গিয়ে ওই অংশগুলো আসবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এই অ্যান্ড অরের যে কাজগুলো, এইটা মূলত হচ্ছে ওই পান্ডাস দিয়ে আমাকে করতে হয়। পান্ডাস লাইব্রেরিতে আমরা যাই নাই, পান্ডাস লাইব্রেরি যাবো আমরা 5 নম্বর ক্লাসে, 4 বা 5 নম্বর ক্লাস যাবো। তো তাহলে বেসিক লাইব্রেরিতে এই ফাংশনগুলো ইনক্লুডেড নাই না? না, আমরা তো এখন লাইব্রেরি ধরেই নাই, আমরা তো জাস্ট খালি বেসিক অপারেশন করতেছি, এখানে তো লাইব্রেরি আসেই নাই এখনো। আচ্ছা আচ্ছা। লাইব্রেরি যখনই আসবে, যখন আমরা লাইব্রেরিকে ইম্পোর্ট করব। যেমন আমি যদি বলি এখানের মধ্যে এই যে ইম্পোর্ট করতেছি, ঠিক আছে, এই যে লাইব্রেরিগুলোকে ইম্পোর্ট করে নিয়েছি, ইম্পোর্ট করে তারপর আমরা এখানের মধ্যে কাজ করা শুরু করব। হ্যাঁ, আমরা এখানের মধ্যে এই যে শুরুতে হচ্ছে আমরা এখানের মধ্যে নাম পাই পান্ডাস ম্যাটপ্লোটলি সিবন, আমরা আগে ইম্পোর্ট করে নিচ্ছি, দেন তারপরে ওটার ভিতরে আমরা ঢুকে ফাংশনগুলো অ্যাক্সেস করব। বাট আমরা তো আজকে যেটা করতেছি এটা হচ্ছে জাস্ট বেসিক অপারেশন, এখানে কোনো লাইব্রেরি নাই। আচ্ছা, অ্যাসাইনমেন্ট অপারেটর যে বিষয়টা, সেটা হচ্ছে আমি কইছিলাম এখানের মধ্যে অ্যাসাইনমেন্ট অপারেটর কনসেপ্টটা হচ্ছে এরকম, ধরেন আপনার কাছে এখন আপনি মাল্টিপল লাইন কমেন্ট করার বিষয়টা মাল্টিপল লাইন কমেন্ট, ও আচ্ছা 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 আচ্ছা, ওকে। ধরেন আমি এখানের মধ্যে এই 4টা লাইনে হচ্ছে আমি কমেন্ট ইউজ করব। তা আমি এখানে করব কি যে সিঙ্গেল ডাবল কোটেশন 1 2 3, দেখেন সাথে সাথে কালো হয়ে গেছে না, এগুলো কিন্তু আর অ্যাক্টিভ হবে না। আবার যেখান থেকে শুরু হয়েছে আমি যেখানে যতটুকু পর্যন্ত করব, ধরো আমি এই পর্যন্ত করতে যাচ্ছি, এখানে গিয়ে আমি আবার 1 2 3, তাহলে শুধুমাত্র এই অংশটুকু ব্ল্যাক হয়ে গেছে, এই কোডটা রান হবে না, নিচেগুলো রান হবে। এটা কথা বলছি যে আমি যদি একসাথে অনেকগুলো লাইন যদি আমি ইনঅ্যাক্টিভ রাখতে চাই, এটা কিন্তু এখন কাইন্ড অফ ইনঅ্যাক্টিভ, আমি কিন্তু এখানে এই লাইনগুলো কোড কাজ করবে না। আচ্ছা, এটা কি ডাবল কোটেশন দিব না সিঙ্গেল কোটেশন তিনবার? সিঙ্গেল কোটেশন দিয়ে করা যাবে, 1 2 3 1 2 3 দুইভাবে করা যাবে। যেখানে ছিলাম আমি, ধরেন আপনার কাছে এখানে হচ্ছে নাইমুলের কথাই বলি, ঠিক আছে, নাইমুল, তো নাইমুলের কাছে এখন এই মুহূর্তে 100 টাকা আছে, ঠিক আছে। তো নাইমুল বললো কি যে একটা জায়গায় গেল, তো ওইখানের মধ্যে হয়তো টুকটাক কিছু কাজ টাজ করলো, বাজার টাজার করলো, হাবিজাবি করলো, তো ওইখানে হচ্ছে একজন তাকে বললো যে তোমাকে 500 টাকা দিচ্ছি, তুমি হচ্ছে অমুক কাজটা করো, বা তাকে অ্যাড দিচ্ছে, টাকা দিচ্ছে। তো নাইমুলকে একজন করলো কি, সে 500 টাকা দিল। এই 500 টাকা দিল, তাতে নাইমুলের যে ব্যালেন্স, এটা 100 থেকে এখন কি হবে, 600 টাকা হবে না, আপডেট হবে না। এই 600 টাকা কিন্তু নতুন কোনো একটা এন্টিটির কাছে যাচ্ছে না, আগের যে এন্টিটি ছিল তার টাকাটার পরিমাণ এখন 500 টাকা বেড়ে 600 টাকা হয়েছে, মানে আপডেট হয়েছে, ঠিক কিনা? তাহলে আমি যদি এখন এভাবে বলি যে নাইমুল ইকুয়াল টু হচ্ছে 100
আমি যদি এখন আবার বলি যে নাইমুল ইকুয়াল টু equal to 500 plus আচ্ছা নাইমুল প্লাস 500, এই কথাটা মানে কি? এই কথার মানে হচ্ছে যে এই যে 600 টাকা এই নাইমুলটা হচ্ছে এইখানকার নাইমুল, তার মানে নাইমুল আপডেট হচ্ছে ইকুয়াল টু আগের নাইমুল প্লাস 500। তার ফলে কি দাঁড়াচ্ছে যে এই নাইমুলের এখন ভ্যালু হয়ে গেছে টোটাল 600, আপডেট হয়েছে। এইটাকে আমরা বলছি অ্যাসাইনমেন্ট অপারেটর। আমি অ্যাসাইন করে ওই ভেরিয়েবলটাকে আপডেট করছি। তা আমি যদি এখন সহজ আবার যদি বলি, ধরেন আমি ইকুয়াল বললাম a ইকুয়াল টু 10, আমি বললাম b ইকুয়াল টু 20, আমি c না দিয়ে আমি যদি বলি a ইকুয়াল টু a প্লাস b, তাহলে কত হবে? এই এটা এখানে আসতেছে 5 plus 10 10 প্লাস b কত? 20। তাহলে এবার a আপডেট হয়ে যাবে কত? 30। okay. এই বিষয়টাকে আমরা এই a ইকুয়াল টু a প্লাস b, এই কথাটাকে আমরা এভাবেও লিখতে পারি যে a প্লাস ইকুয়াল b। এই কথা যেটা, এই কথা একই জিনিস, এটাকে আমরা একটু শর্ট করে লিখছি, এই জন্য এইটাকে আমরা বলছি যে এটাকে বলছি আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর। আপডেট হবে, এটা আপডেট হয়ে যাচ্ছে। তো আমরা একটু এক্সাম্পল দেখি। a ইকুয়াল টু 5, b ইকুয়াল টু 10। আমি নর্মালি এতক্ষণ ধরে কি করছি যে c নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, করে বলছি a এবং b কে যোগ করে c এর মধ্যে রাখো। তো আমি এই 120 নাম্বার লাইনটা রান করব না, আমি সাথে উপরে দুটো লাইন রান করব। এখানে এসে আমি বলবো যে a ইকুয়াল টু a প্লাস b। তো এখন খেয়াল করে দেখেন আমার কিন্তু এক্সিস্টিং এখন বর্তমানে a হচ্ছে 5 আর b হচ্ছে 10। আমি যদি এখন এই লাইনটা রান করি তাহলে এটা কি আপডেট হয়ে হবে 15, b 10ই থাকবে। এটা হয়ে গেছে কত? 15, b 10 থাকতেছে। তো এখন আমি যদি পরের লাইনে এসে যদি বলি যে a প্লাস ইকুয়াল b, তাহলে কিন্তু উপরের লাইনটা 122 নাম্বার লাইন যেখানে এটা মানে অলরেডি হয়ে গেছে, তারপর এটার উপরে আবার আপডেট হবে। এখন আমি যদি বলি a প্লাস ইকুয়াল b, তাহলে আবার আপডেট হবে, তার মানে আবার a এর সাথে b যোগ হয়ে a তে থাকবে। এখন কত হবে তাহলে? 15 plus 10 25 তাহলে এখন আমি যদি এটাকে রান করি আমি দেখব যে নিচে আউটকাম হচ্ছে 25, ইভেন ডান পাশেও আউটকাম হয়েছে 25, কারণ উপরের কাজটা কিন্তু অলরেডি করে ফেলছে, আমি কিন্তু আনডু করতে পারবো না। হ্যাঁ, পরটা আপডেট হয়েছে। এখন যদি বলি যে a মাইনাস ইকুয়াল b, তার মানে কি হবে? এখন a এটা কত হবে? লাস্ট আপডেটের পরে 10 is equal to 5 না, লাস্ট আপডেটের পরে, লাস্ট আপডেটে কিন্তু a last update sorry 25 minus 10 is equal to 15 রাইট। সো রাইট না, আমি যদি এখন রান করি আমি কিন্তু এখন a পাচ্ছি আপডেট হয়ে 15, b আগের জায়গায় আছে, আমাকে আউটকাম দিচ্ছে 15। আচ্ছা, অন্য একজন বলেন, আমি যদি বলি a ইনটু মানে মাল্টিপ্লাই ইকুয়াল b, তার মানে কি দাঁড়াচ্ছে? আনসার কত হবে? লাস্ট কোড পর্যন্ত a 15, b 10, 150। a হবে এখন আপডেট হয়ে 150। গুড। এখন যদি বলি a স্ল্যাশ ইকুয়াল b, 1.5 না 15.0, 150 না? ও আচ্ছা, এই পর্যন্ত কি বুঝছেন? হ্যাঁ তারপরে 15.0 কেন? এটা হচ্ছে ভাগের ক্ষেত্রে পাইথনে বাই ডিফল্ট দশমিকের পরে ওটাকে 0 হিসেবে ধরে, এটা পাইথনে ডিফল্ট অপারেশনের একটা অংশ। আমরা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারি, তখন কি করব? আমরা এখানের মধ্যে এই এর জায়গায় আমরা ইন্টিজার লিখে দিব int, তারপর এর ভিতর আমরা a লিখব, তখন অনলি 15 দেখাবে। আচ্ছা, এখন আমরা আসি স্ট্রিং। আমরা তো নাম্বার নিয়ে কথা বলছি এতক্ষণ, এখন আমরা আসি স্ট্রিং এ নিয়ে। ওকে, তো আমরা ইউজুয়ালি হচ্ছে যেই হ্যালো ওয়ার্ল্ড ইউজ করি, যেই সেন্টেন্সটা আমরা লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, তো এখানে ডাবল কোটেশন দিয়ে শুরু করলাম, ডাবল কোটেশন দিয়ে শেষ করলাম। তা আমি এখানের মধ্যে স্ট্রিং নামে হচ্ছে একটা ভেরিয়েবল নিলাম, যদিও ইউজুয়ালি নিয়ম হচ্ছে যে যেই নামে পাইথনের ফাংশন থাকবে ওই নামটা ভেরিয়েবল হিসেবে ইউজ না করাটাই বেটার।
হ্যাঁ, দেখা যাবে যে তখন হচ্ছে যে ইউজার সে কনফিউজ হয়ে যাবে। তো লেটস সে আমি এটাকে শুধুমাত্র এসটি দিলাম, এখানে আমি দিলাম এসটি দিয়ে বললাম এসটি ইকুয়াল টু হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট এসটি, তাহলে আমাকে কি করবে, Hello হ্যালো world ওয়ার্ল্ড print নিচে শো করবে। করবে, এই যে কনসোলে এখানের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড শো করবে। আর ডান পাশে আমি দেখবো যে আমার ভেরিয়েবলে কিন্তু অ্যাড হয়ে গেছে, এই যে নিচের দিকে, এটা কিন্তু অ্যালফাবেটিক্যালি A to Z নিচের দিকে, তাহলে এস হচ্ছে কি নিচের দিকে, এখানে লাস্টে গিয়ে দেখবো যে স্ট্রিং 12টা কেন, কারণ হ্যালো হচ্ছে 5টা, ওয়ার্ল্ড হচ্ছে 5টা, স্পেস হচ্ছে একটা, আর হচ্ছে এক্সক্লেমেটরি সাইন হচ্ছে একটা, টোটাল 12টা। এবার আমরা হচ্ছে কিছু মেথডে আসি। আমরা এতক্ষণ ধরে হচ্ছে বিভিন্ন টুকটাক কিছু অপারেশন দেখছি, এখন আমরা একটু মেথডে আসি। তো ফার্স্টে আমরা আসি হচ্ছে আমাদের, এক মিনিট, আমি যে ওইখানের মধ্যে উপরে চেঞ্জ করছি তারপর নিচে অনেকগুলো চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা এবার ঠিক আছে। ফার্স্টে মেথড হচ্ছে যে ফাইন্ডিং দ্য লেংথ, মানে আমার ওই ডেটাটার লেংথ বের করব, এবং এইটা একটা সেন্টেন্স হইতে পারে, এটা একটা ওয়ার্ড হইতে পারে, এটা আলফানিউমেরিক ভ্যালু হইতে পারে, লেংথ বের করবো কীভাবে। তো আমার কিন্তু অলরেডি এখানের মধ্যে বাই ডিফল্ট সাইজ কিন্তু লেংথ দেওয়া আছে 12, আমি এখান থেকেও দেখতে পারি। আবার বিভিন্ন সময় বিভিন্ন লুপ নিয়ে কাজ করতে গেলে বা ইফ এলসে কাজ করতে গেলে আমার এই লেংথ বের করাটা প্রয়োজন হয়। সো এই লেংথের ফাংশনটার নাম হচ্ছে লেন ফাংশন। আমি যদি বলি যে প্রিন্ট, আমাকে প্রিন্ট করে দিবে, কি প্রিন্ট করবে, লেন, তার মানে লেংথ বের করবে, কার ভিতরে এসটি। দেখেন এটা কিন্তু একদম সিকোয়েন্সিয়ালি একটা মানে একটা পুরোটা হচ্ছে একটা আমার ফাংশন, এবং আমরা খুব সহজেই এটাকে বুঝতে পারি, হ্যাঁ, এটা ইজি টু আন্ডারস্ট্যান্ড। প্রথমে কি লিখলাম, প্রিন্ট, তার মানে আমরা প্রিন্ট করতে যাচ্ছি, কাকে প্রিন্ট করব, এসটিকে প্রিন্ট করব, এবং এসটিকে প্রিন্ট করার আগে আমরা আবার এখানে লিখলাম যে লেন, তার মানে হচ্ছে এসটি এই ভিতরে যে ভ্যালুটা আছে, যে ওয়ার্ড বা মাল্টিপল ওয়ার্ড আছে, ওটার লেংথ আমাকে বের করে দিবে। সো এটা প্রিন্টের জন্য হচ্ছে আমাদের ফার্স্ট ব্রেকেট শুরু হয়েছে এখানে, ফার্স্ট ব্রেকেট এখানে শেষ হয়েছে, এটা হচ্ছে আমাদের বাইরের ফাংশন। ভিতরের ফাংশন হচ্ছে লেন, এবং আমরা লেন দিয়ে তার ভিতরের ফাংশন এখানে ফার্স্ট ব্রেকেট আর এখানে ফার্স্ট ব্রেকেট দিয়ে এস লিখে দিয়েছি। সো মাল্টিপল ফাংশনও এটার ভিতরে আমরা ইউজ করতে পারছি, এবং এই জিনিসটা যদি আমরা সি অথবা সি প্লাস প্লাসে করতে যাই তাহলে আমাকে দুইটা ফাংশনের জন্য আরও 2-3টা লাইন অ্যাড করতে হয়, ইফ আই এম নট রং, তাই না নাইমুল? হ্যাঁ, আমি যদি একটা ফাংশন একটা ফাংশন ইউজ করি তাহলে আমাকে 2টা বা 3টা লাইনে কিন্তু যেতে হচ্ছে, কিন্তু এখানে কিন্তু জাস্ট আমি ভিতরে আরেকটা ফাংশন এখানে বসাই দিলাম, এবং এটা কি ফাংশন, সে লেংথ বের করবে। আমি যদি রান করি আমি আনসার পাবো 12। ওকে, এরপরে আমরা আসি হচ্ছে ফাইন্ডিং দ্য ইন্ডেক্স। তো যদি কোনো একটা ডেটার ভিতরে কোনো একটা আইটেমের ইন্ডেক্স বের করতে চাই, যে আমার কাছে একটা এরকম লিস্ট আকারে ভ্যালু আছে, সাপোজ 4 1 9 3 5 6 4 2, হ্যাঁ, এখন আমার এখানে ইন্ডেক্স অনুযায়ী প্রথমটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7, মানে 7 নাম্বার পজিশনে হচ্ছে 2, 0 নম্বর পজিশনে 4। আমি যদি এখন ইন্ডেক্স অনুযায়ী কোনো একটা ভ্যালু বের করতে চাই তাহলে আমি প্রথমে যেটা করব যে ওই ডেটার ভিতরে ঢুকবো। এখন কোনো জিনিসের যখন আমরা ওটা অ্যাক্সেস করতে চাই, ওটার ভিতরে আমাকে ঢুকতে হয়, তখন আমরা অলওয়েজ থার্ড ব্র্যাকেট ইউজ করব। এই থার্ড ব্র্যাকেট কিন্তু এখানের মধ্যে আমরা ওই লিস্ট আকারে বলতেছি না, এটা হচ্ছে ওটার ভিতরে ঢুকতেছি। যেমন আমি যদি বলি যে এ ইকুয়াল টু, এটা একটা লিস্ট আকারে ভ্যালু আছে, ঠিক আছে। আমি যদি এখন বলি এ দিয়ে থার্ড ব্র্যাকেট দিই, তার মানে আমি এর ভিতরে ঢুকতেছি। এর ভিতরে আমি যদি এখন ঢুকবো তখন এই ভিতরে কি বসবে, ভিতরে বসবে তার ইন্ডেক্স ভ্যালু। আমি যদি এখন বলি A5, তাহলে আমাকে বলেন তো যে এখান থেকে চেক করে আমি এখানে কত পাবো ইন্ডেক্সের ভ্যালু? 6 আচ্ছা আমি এটা একটু লিখতে আগে পরে করছি তো এই জন্য হয়তো, রাইট না, হ্যাঁ এই 6 পাবো, এটা পাবো 6। আমি যদি এখন এখানের মধ্যে 3 বসাই, 3 পাবো, গুড। তো কোনো জিনিসের ভিতরে যখন আমরা ঢুকবো তখন এটা ইন্ডেক্স পজিশন দিব, এটা লিস্টের ক্ষেত্রে। আর যদি এটা আমার টেবুলার ফর্মে হয় তখন আমি ওটার ভিতরে যখন ঢুকবো তখন ফার্স্টে হচ্ছে আমরা রোকে নিব
তারপর কমা দিয়ে আমরা কলামকে দিব। এটা আমি এখন দেখাবো না, এটা যখন আমরা পান্ডাস নিয়ে কাজ করব তখন আমরা দেখব, টেবুলার ডেটা নিয়ে যখন আমরা কাজ করব। স্যার এটা কি 2D ইনডেক্স টাইপ হয়ে গেছে? হ্যাঁ, এটা হচ্ছে আমার ওয়ান ডাইমেনশন হিসেবে থাকবে, এটা লিস্টটা থাকবে হচ্ছে ওয়ান ডাইমেনশন আকারে, মানে এইটা আসলে কোনো রো অথবা কোনো কলাম নাই, জাস্ট এটা সিম্পল আনস্ট্রাকচার্ড ভাবে র্যান্ডমলি ভ্যালুগুলো বসানো হয়েছে, এটা অ্যারেতেও বসানো নাই। টেবল যেটা ওটা হচ্ছে স্যার 2D ইনডেক্স নাকি স্যার? এই যে টেবুলার ফর্মে যখন দেখবো, হ্যাঁ তখন এটা হবে আমার 2D ইন্ডেক্সে, তার মানে এটার আমার রো থাকবে আর কলাম থাকবে। কলাম থাকবে। গুড, মানে এক্স অ্যাক্সিসে যে আমরা যখন দেখি একটা এক্স অ্যাক্সিসে আর এদিকে থেকে ওয়াই অ্যাক্সিসে, এভাবে 2 ডাইমেনশনাল। ওকে, সো আমরা যদি এখন বলি যে ST4, তাহলে 4 হলে আমরা এখানে কোনটা পাবো? দেখি কে বলতে পারে। এল স্যার, L এল সাবজেক্ট। এল, আমি তো ও পাচ্ছি। কেন? হ্যাঁ 0 H 1 জিরো 2 ইনডেক্স টাইপ। 3 4, O Yep. ও আসবে না? জি স্যার। ও ওকে, এখন আমরা যদি মাল্টিপল স্ট্রিং এ আসি তাহলে আমরা কি করতে পারি? অনেকগুলো নাম, তো আমি এস নামে একটা ভেরিয়েবল নিলাম, ইকুয়াল টু দিয়ে একটা লিস্টের মধ্যে নামগুলো রাখবো। লিস্ট শুরু করলাম, এখানে লিস্ট শেষ করলাম, ভিতরে আমি অনেকগুলো হাবিজাবি নাম লিখছি, যেমন আওয়ার ফার্স্ট ক্লাস কমা, আরেকটা নিলাম থার্সডে কমা, সাকিব কমা, ইন্টারনেট কমা, পাইথন কমা, এখানে এন্টার দিয়ে নিচে নিয়ে আসলাম, নিচে এসে লিখলাম তাসমিয়া, হাসান, ইমতিয়াজ, তাইম, কয়েকটা নাম নিলাম, সবগুলোকে একত্রিত করে টেনে রান করি। তাহলে আমার এখানে এসে লিস্ট আকারে 9টা ভ্যালু আসছে। আপনারা যদি কোনো একটা জায়গায় যখন ডাবল লাইন আসবে, যেমন এটা কিন্তু একটা ডাবল লাইনের মধ্যে আসছে, একটা লাইনে ক্লিক করলে কিন্তু এটা রান করবে না, তখন এটাকে আমাকে পুরোটা ধরে করতে হবে এভাবে। তো 9টা ভ্যালু এখানে আছে, 9টা আইটেম আছে, আমি ডাবল ক্লিক করি, সে বলতেছে যে ফার্স্ট ইন্ডেক্সে এটা, সেকেন্ড এইটা, থার্ড এইটা, আমি এখানে ইন্ডেক্স সহ আমি নামগুলো পাচ্ছি, এবং এটা সাইজ মানে হচ্ছে কতগুলো লেটার আছে সেটাও পাচ্ছি, এটা কি টাইপ সেটাও পাচ্ছি। ওকে, আমি যদি জাস্ট প্রিন্ট এস করি, আমি নিচে আউটকামে এই জায়গায় কনসোলে সবগুলো ভ্যালু পাবো, পেলাম। আমি যদি লেন দিয়ে রান করি, লেন অফ এস, তাহলে আমি পাবো 9। ওকে, এবার আমরা শিখবো হচ্ছে স্লাইসিং। আজকে কি খুব বেশি হয়ে যাচ্ছে, প্যারা লাগতেছে? স্যার লেন্থটা এখানে 9 কাউন্ট হয়েছে কেন স্যার? আমার টোটাল এখানের মধ্যে 9টা আছে, 9টা শব্দ আছে, 9টা আচ্ছা, আলাদা আলাদা কাউন্ট হয়? না, যদি মাল্টিপল হয়, যদি একের অধিক হয়, তখন আর ভিতরে লেটার কাউন্ট করবে না, তখন হচ্ছে ফুল কমপ্লিট একটা স্ট্রিং হিসেবে কাউন্ট হবে। যদি স্যার একটা ফুল স্ট্রিং এর মানে ইয়াগুলা ক্যারেক্টারগুলো কাউন্ট করতে পারে, তাহলে আমরা কিভাবে এটা করতে পারি? তখন আবার হচ্ছে আমরা এটাকে ইয়া করব, ওই এটার ভিতর ঢুকে তারপর এটা ইন্ডেক্স ধরে হচ্ছে আমরা ইয়া করব। যেমন এটা ভালো একটা কোশ্চেন করছো, হ্যাঁ। আমি তাহলে হচ্ছে দেখাই, ঠিক আছে, এটা ভালো একটা জিনিস। সাপোজ আমি এখন আওয়ার ফার্স্ট ক্লাস, এটার প্রত্যেকটা ভিতরে কয়টা করে আইটেম আছে বা কয়টা আমার পজিশন আছে আমি এটা বের করব। আমি কি করব, এস এর মধ্যে একটা থার্ড ব্র্যাকেট দিব, তার মানে এস এর ভিতরে ঢুকতেছি। এখন আওয়ার ফার্স্ট ক্লাস, এর ইন্ডেক্স নাম্বার কত? 0 আবার 1 বলে কে? 0। এখন আমি যদি 0 দিই, তাহলে এই জায়গাটা কি মিন করতেছে? অনলি দিস ওয়ান, কারণ আমি ইন্ডিকেট করে দিয়েছি যে অনলি 0 নাম্বার ইন্ডেক্স। তাহলে তখন আমার 0 নাম্বার ইন্ডেক্সের আমাকে লেন্থ বের করে বলবে এটা 15, হুইচ ইজ দিস ওয়ান। এবার ক্লিয়ার জি স্যার। নাইমুল, এবার ক্লিয়ার? না? জি স্যার, ক্লিয়ার। ওকে, না এটা ভালো কোশ্চেন, গুড কোশ্চেন। ওকে, তারপরে আমরা আসি হচ্ছে ওই স্লাইসের কাজটা কি? স্লাইসের কাজটা হচ্ছে এরকম যে আমার এখানের মধ্যে আচ্ছা 1 মিনিট, ওকে। সো আমি এর মধ্যে আমার এখানে কয়েকটা ভ্যালু আছে, কয়েকটা আইটেম আছে।
আমি চাচ্ছি কি যে এই অংশটুকুকে আমি আলাদা করে সেপারেট করব, বা এইটুকুকে আমি আলাদা করে সেপারেট করব, অথবা মাঝখান থেকে কিছু ভ্যালুকে আলাদা করে সেপারেট করব। এই ধরনের কাজ যখন আমরা করতে যাই তখন আমাদেরকে স্লাইসার ইউজ করতে হয়। স্লাইসারের কাজটা কি? স্লাইসার হচ্ছে যে আমার এটা কি নামে আছে, এ নামে আছে, এর ভিতরে আমরা ঢুকবো, ঢুকে আমরা একটা কোলন দিব। এই কোলনের আগের অংশ বোঝায় হচ্ছে প্রথম দিক থেকে কাউন্ট হচ্ছে, পরের অংশটা বোঝায় শেষ পর্যন্ত কাউন্ট হচ্ছে। আমি যদি এখানে কোনো কিছু না লিখি তার মানে সে একদম স্টার্ট থেকে শুরু করে একদম লাস্টে এন্ড পর্যন্ত সবগুলো ভ্যালুকেই সে এখানে পিক করবে। যদি আমি শুরুতে বলি 2 আর লাস্টে যদি কিছু না রাখি তাহলে কি হবে, 2 নাম্বার ইন্ডেক্স থেকে সে কাউন্ট করা শুরু করবে। তাহলে 2 নাম্বার ইন্ডেক্সে কি আছে, এটা 0, এটা 1, এটা 2, 9 আছে না, 9। তার মানে সে বেসিক্যালি যেটা করবে, যখন আমি 2 বসাবো সে 9 থেকে শুরু করে লাস্ট ভ্যালু পর্যন্ত, যেহেতু আমি এখানে কোনো কিছু লিখি নাই, ফাঁকা, লাস্ট ভ্যালু পর্যন্ত অংশগুলোকে সে সেপারেট করবে। এখন আমি সেপারেট করে যদি আরেকটা ভেরিয়েবল রেখে দিই তাহলে ওই ভেরিয়েবলের ভিতর গিয়ে এগুলা সেপারেট হয়ে যাবে। বাট এটা তো একটা গেল। এখন ধরেন আরেকটা কথা, যদি আমি যদি এখন বলি যে লেটস সে আমি কোলনের আগে কিছু লিখলাম না, লাস্টে এখানে লিখলাম 5, তাহলে কি হবে, ফার্স্ট ইন্ডেক্স যেহেতু এখানে কিছু নাই, ফাঁকা, তার মানে সে ফার্স্ট ইন্ডেক্স থেকে ভ্যালু কাউন্ট করা শুরু করবে। কতটুকু যাবে, 5 পর্যন্ত না, এখানে একটা ছোট্ট একটা কিন্তু আছে। সেটা হচ্ছে আমরা যখন এখানে প্রথম থেকে কাউন্ট করছিলাম তখন আমরা 2কে সহ কাউন্ট করছিলাম, তার মানে 2 এখানের মধ্যে ইনক্লুসিভ। বাট আমরা যখন লাস্টে কাউন্ট করতেছি তখন আমার লাস্ট ভ্যালুটা হবে এক্সক্লুসিভ, এটা আমরা বাদ দিয়ে কাউন্ট করব। তাহলে আমরা কাউন্ট করব 0 থেকে 4 পর্যন্ত, ঠিক আছে? আমরা কাউন্ট করতেছি 0 থেকে 4 পর্যন্ত। যদি আমি 5 লিখি তখন আমার কি হবে, যে এখান থেকে আমার শুরু হবে 0, 1, 2, 3, 4 এই পর্যন্ত। এখন একটা মজার জিনিস কি জানেন, যে এখানে কিন্তু টোটাল ভ্যালু আছে 5টা। তো 5টা ভ্যালু কিন্তু আমি আলটিমেটলি যখন আমি 5 লিখতেছি তার মানে কিন্তু আমি 5টা ভ্যালুই নিচ্ছি, কিন্তু আমরা যে হিউম্যান হিসাবে 1 থেকে কাউন্ট করতেছি, পাইথন 0 থেকে কাউন্ট করতেছে, এই জন্য পাইথন 0 থেকে যেহেতু কাউন্ট করতেছে সে লাস্টের ভ্যালুটাকে স্কিপ করে দেয়, ওটাকে বাদ দিয়ে ধরে। আমার কিন্তু দুই সাইডে কিন্তু হিসাব কিন্তু ক্লিয়ার, 5টাই কিন্তু আমি পাচ্ছি। যেহেতু পাইথন 0 থেকে কাউন্ট করতেছে সেহেতু সে এই 5টাকে এক্সক্লুসিভ, এই ইন্ডেক্সটাকে ওই পজিশনের ভ্যালু, 5th পজিশনের ভ্যালুটাকে বাদ দিয়ে কাউন্ট করতেছে। আমি যদি বাংলা কাউন্ট করি তাহলে কিন্তু 1, 2, 3, 4, 5, আমি কিন্তু এই 5টা ভ্যালুই কিন্তু আলটিমেটলি পাচ্ছি। আচ্ছা, এখন যদি ভিতরে আমি যদি দুইটাই যদি আমি ভ্যালু বসাই, সাপোজ 2 থেকে 6 পর্যন্ত, তাহলে কি হবে, তাহলে আমার ইন্ডেক্স নাম্বার 2, যেহেতু এটা ইনক্লুসিভ, 2, 3, 4, 5 পর্যন্ত এই 4টা ভ্যালু আমাকে আলাদা করে শো করবে। এটা হচ্ছে স্লাইসারের কনসেপ্ট। এই পর্যন্ত বোঝা গেছে? একটা এক্সাম্পল দেখি। এখন আমি ফার্স্টে করলাম কি, যে এস ভিতরে ঢুকলাম থার্ড ব্র্যাকেট দিয়ে 2, আর এখানে লিখলাম, অনেক কিছু লিখলাম না। তাহলে 2 থেকে শুরু হবে একদম এন্ড পর্যন্ত। তা আমার 2 যদি হয়, এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, তাহলে সাকিব থেকে শুরু হবে, লাস্ট হচ্ছে টাইম পর্যন্ত। আমি রান করি, সাকিব থেকে টাইম পর্যন্ত পাইছি। আমি যদি এখন বলি যে শুরুতে কিছু লিখলাম না আর পরে লিখলাম 6, তাহলে 0 থেকে 5 পর্যন্ত, তার মানে 0, একটু ছোট করি, আবার ফার্স্ট ক্লাস 0, 1, 2, 3, 4, 5 তাসমিয়া পর্যন্ত, শুরু থেকে তাসমিয়া পর্যন্ত। ওকে, আমার ফার্স্ট ক্লাস থেকে শুরু করে তাসমিয়া পর্যন্ত। আমি যদি মাঝখান থেকে যদি করি 2 থেকে 5, তার মানে 2 থেকে অ্যাকচুয়ালি 4, তাহলে 0, 1, 2 এখান থেকে শুরু হবে 2, 3, 4, মানে 3টা ভ্যালু। এখানে তো তাসমিয়া তো 5 নাম্বার, এটা তো এক্সক্লুসিভ, তাহলে 3টা ভ্যালু, তাই আমি পাচ্ছি 3টা ভ্যালু। ওকে, আর আমি যদি কিছু না লিখি তাহলে সবগুলো ভ্যালু আসবে। আরেকটা জিনিস হচ্ছে, যদি আমি ব্যাকওয়ার্ড ভাবে চিন্তা করি, যদি আমি -1 বসাই তাহলে কি হবে, আমরা তো প্লাস ভ্যালু দিয়ে করছি। -1 যদি বসাই তাহলে অনলি লাস্ট ভ্যালু আমাকে দেখাবে, হুইচ মিন্স না বাদ হবে না, ওইটাই দেখাবে, শুধু ওইটাই দেখাবে, শুধু টাইম দেখাবে।
আর যদি আমি কোলন দিয়ে বলি যে শুরু থেকে -1, তার মানে সবই দেখাবে, লাস্টটা বাদ দিয়ে দেখাবে, রাইট, এটাকে বাদ দিয়ে দেবে। তার মানে আওয়ার ফার্স্ট ক্লাস ইস্যু টাইমকে বাদ দিছে, ইনটেস পর্যন্ত গিয়ে থেমে গেছে। এখন আরেকটা বিষয় আছে, যদি আমি 2টা কোলন দিই, আরেকটা কোলন কেন আসতেছে, এটা হচ্ছে যদি আমি কখনো এমন হয় যে আমার ডেটাগুলো আমি একটা নির্দিষ্ট স্কিপ প্যাটার্নে বা একটা ইন্টারভাল করে আমি ভ্যালুগুলো বের করতে চাচ্ছি, ফর এক্সাম্পল 1, 3, 5, 1 নাম্বার ভ্যালু, 3 নাম্বার ভ্যালু, 5 নাম্বার ভ্যালু এরকম, তখন আমরা ডাবল কোলন ইউজ করি। তো ডাবল কোলনের মধ্যে প্রথম কোলনের মিনিং তো আগের মতোই সেম, সে অ্যাকচুয়ালি স্লাইস করবে, পরের কোলনের পরে যে ভ্যালুটা বসাবো ওই ভ্যালুটা দিয়ে বুঝাবে যে আমি কয়টা ঘর স্কিপ করতেছি, এবং এই জায়গাতেও এই লাস্ট ভ্যালুটা হবে এক্সক্লুসিভ। তার মানে যদি আমি 3 বসাই সে 2 ঘর স্কিপ করবে, যদি 2 বসাই তাহলে 1 ঘর স্কিপ করবে, যদি 1 বসাই তাহলে স্কিপ করবে না, 0 ঘর স্কিপ করবে, মানে এক কিছু স্কিপ করবে না। যেমন আমি যদি এখানের মধ্যে 2 বসাই, রান করি, আমি এখানের মধ্যে স্কিপ করে পাবো আওয়ার ফার্স্ট ক্লাস সাকিব পাইথন হাসান, মানে মাঝখান থেকে আমি নিচ্ছি 2 নিলাম। 2 লেখার মানে হচ্ছে আমি একটা ঘর করে স্কিপ করছি। তার মানে আমি যে এখানের মধ্যে বলি যে শুরু হচ্ছে আমার আওয়ার ফার্স্ট ক্লাস দিয়ে এটা, তারপর সাকিব পাইথন হাসান তাইম, আমি কিন্তু এক্স্যাক্টলি ওইগুলোই পাচ্ছি, সাকিব পাইথন হাসান তাইম। আমি যদি এখানের মধ্যে 2 না দিয়ে 3 বসাই তাহলে 2 ঘর পর্যন্ত যাবে, 2 ঘর স্কিপ করবে। তার মানে এটা শুরুতে থাকবে, এরপর এই 2 ঘর স্কিপ আসবে ইন্টারনেট, তাহলে আওয়ার ফার্স্ট ক্লাস, তারপর ইন্টারনেট, পাইথন তাসমিয়া স্কিপ, হাসান, তারপর ইমতিয়াজ তাইম স্কিপ, আর আছে কিছু নাই। তার মানে আমি অ্যাকচুয়ালি এখানের মধ্যে পাবো আওয়ার ফার্স্ট ক্লাস এবং ইন্টারনেট আর হচ্ছে হাসান, 3টা, আওয়ার ফার্স্ট ক্লাস, ইন্টারনেট, হাসান। এই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ইন্টারভাল। আমরা যদি রিভার্স করি তাহলে উল্টা দিক থেকে আমরা দেখাবে, রিভার্স -1 করলে কোনো কিছু স্কিপ করবে না, যদি রিভার্স -2 করি তাহলে উল্টা দিক থেকে 1 ঘর স্কিপ করবে। এইগুলা কয়েকবার প্র্যাকটিস করলে তখন হাত আসবে, এখন আর কি শুনলে অনেক কিছু মনে হবে যে একটু কমপ্লেক্স মনে হচ্ছে, বাট হোপফুলি ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। ওকে, দেখেন আজকে কিন্তু শুরু করে কিন্তু 178 নাম্বার লাইনে চলে আসছি, কম জিনিস কিন্তু আজকে দেখাইলাম অনেক কিছু কিন্তু দেখাইছি, যদিও এগুলো একদম বেসিক জিনিস। তো আজকের ক্লাসটা যেহেতু প্রথমে আধা ঘন্টা শুধুমাত্র আমরা অনেক কিছুই নিয়ে আলোচনা করছি, তো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে এই জায়গা থেকে যেখানে আমরা শেষ করেছি সেখান থেকে শুরু করব, মানে কনক্যাটেনেট থেকে শুরু করব, এবং নেক্সট ক্লাসটা হোপফুলি হচ্ছে আমরা আজকে যেহেতু হচ্ছে একটু প্রথম ক্লাস, এই কারণে আমি একটু স্লো যাচ্ছি আর কি, বা একটু কম দিয়ে দেখালাম। নেক্সট ক্লাসে আমরা ডাইরেক্ট 9:30টার সময় শুরু করব, কনক্যাটেনেট দিয়ে শুরু করব, একদম পুরো 11:30 পর্যন্ত টেনে যাব। সো এখন বলেন যে ক্লাস মোটামুটি যা যা দেখলেন কি কি প্রবলেম আছে, বা ক্লাসে বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা, পজিটিভ নেগেটিভ যাই কিছু হোক বলেন, শুনি। আচ্ছা, আপনাদের ইন্টিজার প্লট লিস্ট দিলেন, এখানে কমপ্লেক্স নাম্বার একটা তো আছে, ওটা তো কিছু বললেন না, কমপ্লেক্স যে দিয়ে যেটা ডেরিভেশন করা হয়। কমপ্লেক্স নাম্বারটা আসলে আমরা ওটা ওই লাইব্রেরি, ম্যাথ লাইব্রেরি দিয়ে আনতে হয়, ওটা হচ্ছে ম্যাথের কাজটা যেহেতু আপাতত এখনো নাই, এই জন্য আর দেখাচ্ছি না আর কি কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে। আমাদের আমি যতটুকু দেখাবো সেটা স্পেসিফিকলি শুধুমাত্র আমাদের ডেটা সায়েন্সের কাজের জন্য। তো এর বাইরে আর অনেক কিছু আছে, মানে ফাংশনের তো শেষ নাই, মানে আমার যদি আমি হিসাব করি যে মানে টোটাল আসলে কত ধরনের পাইথনের লাইব্রেরি আছে, লাইব্রেরি হচ্ছে প্রায় মানে 8 থেকে 10,000 লাইব্রেরি পাইথনেরই। ফাংশন যদি বলি কয়েক লাখ ফাংশন, কারণ আমার তো এতগুলো আসলে প্রয়োজন নাই, আমার ডেটা অ্যানালাইসিস শেখার জন্য যতটুকু দরকার আমি অতটুকু আপনাদেরকে আমি মোটামুটি ভালোভাবে কভার করে দিব। ওকে, আর কারো কোনো কোশ্চেন? স্যার ক্লাস নোটগুলা বা হচ্ছে ইয়াগুলা কোডগুলা আমরা কোথায় পাবো? ওই যারা অ্যাডমিট হয়েছে তাদেরকে ইমেল করা হয়েছে, আর যদি স্টুডেন্ট আইডি মানে ডেপুটি এডুকেশন ইয়া থাকে তাহলে আর কি ওইটা একটু সমস্যা হবে, জিমেল আইডি দিতে হবে। সো ওইটা হচ্ছে শৈলী চেক করে দেখবে আর কি, তখন আর কি যদি ইয়া হয়। আর এমনিতে হচ্ছে জিমেল আইডি থাকলে ইমেল একটা আমরা পাঠাইছি,
সেই ইমেলে হচ্ছে আমাদের গুগল ক্লাসরুমের লিংক দেওয়া আছে, ওই লিংকে জয়েন করলে ওই জায়গার মধ্যে সব আপডেট থাকবে। আচ্ছা, তো আর কারো কোনো কোশ্চেন? আমাদের, হ্যাঁ বলেন। ভাইয়া, আমরা প্রি রেকর্ডেড ক্লাস মানে কবে পাবো? আজকে রাতেই দিয়ে দেওয়ার চেষ্টা করব, নাইলে কালকে দুপুরের দিকে আমি ক্যাম্পাসে গিয়ে তারপর হয়তো দিব। আজকে রাতেই ঘুমানোর আগে দেওয়ার চেষ্টা করব। আর কোনটা প্রি রেকর্ডেড বলতে হচ্ছে এর আগে 2টা ভিডিও দেওয়া আছে অলরেডি, একটা ওরিয়েন্টেশনের একটা হলো ডেমো ক্লাসের ভিডিও। আর ওয়েট, এই প্রি রেকর্ড বলতে কি ওই যে হচ্ছে যে 5টা 6টা ভিডিও সেটা কথা বলতেছেন? মানে অফলাইন যেটা, আমরা তো এখন লাইভ ক্লাস করতেছি। অফলাইন বলতে আরো কয়েকটা আর কি লাইভ সেশন ছাড়া যেগুলো কয়েকটা ভিডিও হবে না? ও আচ্ছা আচ্ছা, স্ট্যাটিস্টিক্সের, হ্যাঁ 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 স্ট্যাটিস্টিক্স ভিডিও, ওইটা আমি নেক্সট উইকে দিব আর কি। অ্যাডমিশনের পিরিয়ডটা যাক, তারপর আমি দিব। কারণ আমাদের এটা তো হচ্ছে গিয়ে অ্যাডমিশন চলবে 4 বা 5 তারিখ পর্যন্ত। আর আমাদের কিন্তু হচ্ছে পরের যে কোর্স ডেটা ইঞ্জিনিয়ারিং, এটা কিন্তু আমরা অলরেডি অফার করে দিছি গতকাল। তো আমাদের একটা পর একটা চলতে থাকে, সো ওইটা আবার শুরু হবে 8 তারিখে। মানে একটা পর একটা চলে, তো তো দেখা যায় যে একটা প্রেশার থাকে আর কি, কাজের প্রেশার। সো হোপফুলি পেয়ে যাবেন। এখনো এনরোলমেন্ট চলতেছে তো। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনাদের এখানের মধ্যে যারা আছেন মানে আজকে ক্লাসটা করছেন, এখনো এনরোল করেন না এরকম কারা কারা আছেন, বা এনরোল করবেন আজকালকের মধ্যে এরকম কারা কারা আছেন? আমি যতটুকু শুনলাম 13 জন বা 14 জন হয়তো এনরোল করছেন। যদিও 2511-এ অনেকেই জয়েন করছেন, হয়তো শুধুমাত্র ডেমো ক্লাস দেখার জন্য, বা এমনিতেই আছে এরকম অনেকেই আছে জয়েন করে। ওখানে মনে হয় 52 না 53 জনের মতো আছে। বাট এখান থেকে পরবর্তীতে ছাঁটাই হবে কিছু, মানে আমরা তাদেরকে শিফট করে নিয়ে যাব। আমরা লিঙ্ক দিয়ে দিব যে আরেকটা আমাদের যে কমিউনিটি গ্রুপ সেখানে যাওয়ার জন্য। আর পেইড যারা থাকবেন তারা শুধুমাত্র এখানে থাকবেন আর কি। তো আজকের ক্লাসটা হলো, আমরা যারা এনরোলমেন্ট করছি অথবা পেমেন্ট করছি তাদের তো যে গুগল ক্লাসরুমে জি জি জি, গুগল ক্লাসরুমে পাবেন সবকিছু, দিলে তখন রাইট। স্যার অ্যাটেন্ডেন্সটা কবে থেকে কাউন্ট করা হবে স্যার? নেক্সট উইক থেকে। আচ্ছা, নেক্সট ক্লাসটা বুধবার দিন হবে, ওইটাও ফ্রি ক্লাস থাকবে পরের পার্ট। আর আমাদের লাইব্রেরিগুলো আমরা ধরবো নেক্সট উইক থেকে। আর হচ্ছে তারপরে লাইব্রেরি, নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব, সিবর্ন, মোটামুটি 4টা ক্লাসের মধ্যে যাবে। এর মাঝখানে আবার কিছু প্রি রেকর্ডেড ক্লাস থাকবে। তারপরে আমরা ধরবো ইডিএ, ইডিএর 2টা ক্লাসের 2টা প্রজেক্ট থাকবে। অ্যান্ড আফটার দ্যাট আমরা আমাদের মেইন প্রজেক্টে যাব। লাস্টের 3টা ক্লাস 9, 10, 11, না 10, 11, 12, এর মাঝখানে ওই বাকি ক্লাসগুলো হবে। দ্যাট মিন্স আমি যদি আপনাদেরকে একটু ব্রেকডাউন করে বলি আর কি, যে রেকর্ড ক্লাস বাদ দিয়ে, ওখানে তো 6টা রেকর্ড ক্লাস থাকবেই, ওই রেকর্ড পোর্শনটা বাদ দিয়ে আমাদের পাইথনের বেসিক সিনট্যাক্স এবং পাইথনে থাকবে এখানে টোটাল হচ্ছে 2টা ক্লাস। একটা ক্লাস থাকবে রেকর্ডেড, তো এটা হচ্ছে লাইভ ক্লাস, এটা হচ্ছে রেকর্ডেড, তাহলে বুঝতে সুবিধা হবে। আর তারপর হচ্ছে নামপাই, নামপাইয়ের জন্য একটা লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস লাগবে না, ওটাতে নাই। পান্ডাসে হচ্ছে 2টা লাইভ ক্লাস, একটা রেকর্ড ক্লাস। তারপর হচ্ছে ম্যাটপ্লটলিব, এখানের মধ্যে সিবর্নে হচ্ছে একটা লাইভ ক্লাস, একটা রেকর্ড ক্লাস। আর ওদিকে হচ্ছে ইডিএ, ইডিএর জন্য 2টাই থাকবে লাইভ ক্লাস, এখানে কোনো রেকর্ড ক্লাস থাকবে না, লাইভে আপনাদেরকে প্রজেক্ট দেখাবো। অ্যান্ড দেন তারপরে হচ্ছে স্ট্যাটিস্টিক্সের তো অংশ, এটা এখানে লিখে দিয়েছি। স্ট্যাটিস্টিক্সের হচ্ছে 4টা রেকর্ড ক্লাস, আর এখানের মধ্যে 3টা আছে। তো 3টা বা 4টা আর কি হবে আর কি, 4টাই আমি নিলাম, 4টার 3টা 7টা, তো এখানের মধ্যে 6টার জায়গায় হয়তো 7টা হবে আর কি, 1-2টা বেশি থাকে আর কি, সমস্যা নেই। তাহলে আমার হচ্ছে পাইথনের বেসিক পাইথন, নামপাই, এখানে হচ্ছে পান্ডাস, এটা হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন, এটা হচ্ছে ইডিএ,
আর কটা হলো এখানের মধ্যে, 3 দুগুণে 6, 2 8, 2 8। তারপরে হচ্ছে আমাদের এইখানে কিসের ক্লাস হচ্ছে প্রজেক্টের, প্রজেক্টের আমার এখানের মধ্যে 3টা। আর লাস্টে হচ্ছে আমি হচ্ছে ওই ইয়া দিয়ে এআই টুলস, যেটা হ্যাঁ এআই টুলস থাকবে, ওগুলোর মধ্যে এআই টুলস দিয়ে একটা ডেটা অ্যানালাইসিসের প্রজেক্ট দেখাবো, ওটা একটা ক্লাস। তো কয়টা হলো আমার এখানে, 2 2, 3 দুগুণে 6, 2 8, 8 4 12, 12টা লাইভ ক্লাস। আর এখানে আমার 5টা বা 6টা বা 7টা এখানে রেকর্ড ক্লাস। এই হচ্ছে আপনাদের ব্রেকডাউন। ওকে, সো এখন আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আর না থাকলে আমরা আপাতত এখানের মধ্যে আজকে শেষ করবো আর কি।